অসম্ভব। ওইরকম একটা বজ্জাত মেয়েকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব না? আর মেয়েটা কি দেখতে খারাপ? তোমার সাথে মানাবে না? যথেষ্ট পরিমাণে ভালো। আর বড় ঘরের মেয়ের সাথে তোমার বিয়েটা হচ্ছে, যে কেউ দেখলে বলবে তোমার জন্য মেয়েটা একদম পারফেক্ট। ওরকম একটা সিনিয়র আর বদরাগে, তার উপর আবার বড় ভাইয়ের জন্য পছন্দ করা মেয়েকে বিয়ে করব আমি? তোমাদের কি মাথা খারাপ হয়েছে আব্বু? মাথা খারাপের কিচ্ছু হয়নি, কিন্তু সেটা যদি হয় তো তুমি করবে। চুপচাপ রেডি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যেই আমাদের বেরোতে হবে। আম্মু, আব্বুকে একটু বলো না, বারণ করো না। আব্বু, যাকে কাল অবধি ভাবি বলে ডাকবো বলে তৈরি হচ্ছি আর আজকে থেকে ডাকতেও যাচ্ছিলাম, তাকে কিনা বিয়ে করব? কী সব আজে বাজে কথা বলছে, দেখেছো? তোমার আম্মু আমাকে কি বোঝাবো? আম্মু সব বুঝে নিয়েছে। দেখো, আমরা মেয়ের বাবার সাথে কথা বলেছি, ওরা রাজি আছে, কোনো সমস্যা নেই ওদের। তাহলে তোমার এত সমস্যা কিসে? আম্মু, আম্মু কি বলবে? আম্মু নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে। তার উপর তোমার আম্মুই আমাকে বলেছে জিজ্ঞেস করে দেখো। ঈশান অসহায় চোখে আম্মুর দিকে তাকাতেই আম্মু এগিয়ে এসে ঈশানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই পরিস্থিতিতে এরকম জেদ করলে হয় না। দেখো আব্বু, মেয়েটা ভালো। তাছাড়া তোমার ভাই যে আমাদের এরকম করে মাঝপথে ছেড়ে রেখে যাবে কে জানতো? বিয়েটা করবে না সেটা আগে বললেই মেয়েটাকে দেখার পরই বিয়েটা ভেঙে দেওয়া যেত। আজকে বিয়ের দিন এসে সকালবেলা পালিয়েছে, এখন কোথায় পাবো ওকে বলো? আর এই বিয়েটা যদি না হয় ওই ভদ্রলোক আমাদের উপর চোটপাট করবে, পুলিশে কমপ্লেন করে দিবে লোকটা। তোমার আব্বুকে তো হুমকিও দিয়ে ফেলেছে যে বিয়েটা যদি না হয় তাহলে জেলের ঘানি টানাবে তাকে। এখন তুমি কি ছেলে হয়ে চাইছো বাবাকে জেলে যেতে হোক? তাই বলে ওরকম একটা বজ্জাত মেয়েকে বিয়ে করব? মেয়েটা যে পরিমাণে রাগী আর জেদি, ওনার সাথে তো কথাই বলা যায় না। তুমি দেখেছো ওর কর্মকাণ্ড? দেখোনি? কথায় কথায় একদম ঝাঁঝালো মরিচের মতো তেতে ওঠে। এর সঙ্গে থাকা সম্ভব কি করে? সব সম্ভব। মেয়েরা বিয়ের আগে একটু ওরকম উড়নচণ্ডী থাকে, বিয়ের পর সব ঠিক হয়ে যায়। তুমি বিয়ে করে নাও, দেখো অনেক ভালো থাকবে। তাছাড়া এত বড়লোক শ্বশুর, আর মেয়েও একমাত্র, খামোকা এরকম জেদ করেই বা লাভ কি বলো? এর সঙ্গে আমি কি করে মানিয়ে নেব? এই মেয়ে কি আমাকে বিয়ে করতে রাজি হবে? দেখা গেল বিয়ের রাতে আমাকে খুন টুন করে পালিয়ে গেছে। এক ছেলে তো মেয়ে নিয়ে পালিয়েছে, শেষে ছোট ছেলেকে তোমরা বউয়ের হাতে খুন হতে দেখবে, বলে দিলাম। এবার আব্বু এসে ঈশানের শার্টের উপরের বোতামটা লাগিয়ে দিয়ে মুখের দুপাশে হাত রেখে কপালে একটা চুমু দিয়ে বলল, আব্বু আম্মুর কথা অবাধ্য হতে হয় না বাপ। বিয়ের পর যা বলবে আমি সেটাই শুনবো। এখন বলো, তুমি বিয়েটা করে নিবে? আর তোমার ভাইকে তো আমি এ বাড়িতে ঢুকতেই দেব না। তুমি আমার একমাত্র ছেলে, আমার সব সম্পদ তোমার নামে লিখে দিব। তারপরও আজকের মতো আমার মান সম্মানটাকে বাঁচাও বাপ, না হলে সব্বার সামনে আমার মাথাটা হেট হয়ে যাবে। এখন তুমি কি সন্তান হয়ে চাও বাবাকে সব্বার সামনে ছোট হতে হোক? ঈশান চুপ করে রইল। এবার আম্মু বলতে লাগলো, আচ্ছা, তোমার কারোর সাথে রিলেশন আছে? ছিল, কিছুদিন আগে ব্রেকআপ হয়ে গেছে। তাহলে সমস্যা কোথায়? আব্বু বলছে বিয়ে করে নাও, সমস্যা হলে পরে আমরা দেখে নিব। মেয়েটা একটু রাগী আর বদমেজাজি, কিন্তু বিয়ের পর দেখবে সব ঠিক হয়ে যাবে আব্বু। হ্যাঁ, তারপর বিয়ের আগে যদি ডিভোর্স চায় তাহলে সব দায়ভার তোমাদের। আমি কিন্তু কাউকে ডিভোর্স দিতে পারবো না, বলে দিলাম। বললাম তো, সব দায়ভার আমরা নেব। ওরকম কিচ্ছু হবে না। তুমি পাঞ্জাবি পরে রেডি হয়ে নাও, আর তোমার বন্ধু আর কাকে কাকে দরকার আছে তাদের ডেকে নাও। শুনলাম সবাই এখনো আসেনি, তুমি সবাইকে ডেকে নাও। আর ঘন্টাখানেকের মধ্যে আমরা বেরোবো। ঈশান এবার বেডে বসলো। আম্মু ওকে বোঝালো আর ঈশান ওর বাকি বন্ধুদের কল করে আসতে বলল। আসলে ভাইয়ার বিয়ে, তাই হাতে গোনা কয়েকজন বন্ধুকে বরযাত্রীতে যাবার জন্য বলেছিল, যারা খুব বেশি কাছের। কিন্তু যে বিয়েটা ভাইয়ার হচ্ছিল সেই বিয়েটা যদি ওকেই করতে হয় তাহলে বাকি বন্ধুগুলোকে রেখে গিয়ে কি হবে? আর ভাইয়ার বন্ধুরা আশ্চর্যজনকভাবে আসেনি। এটা হয়তো ভাইয়াই করেছিল, যে বিয়ের দিন সকালে যে বাসা থেকে পালাবে সেটা হয়তো আগে থেকেই প্ল্যান করা ছিল।
আব্বু আম্মু হাজারবার জিজ্ঞেস করেছিল কাউকে পছন্দ আছে কিনা, কিন্তু ব্যাটা এত ভদ্র আর ভালো সেজেছিল যে আব্বু আম্মুর কথাতে একদম ল্যাং করে বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। আর আজকে এসে কিনা শেষে ওকে ফাঁসিয়ে দিল। মেয়ের বাবাই বা কীরকম, যার সাথে বিয়ে হবার কথা তার সাথে না হয়ে তার ছোট ভাইয়ের কথা বলতেই আবার রাজি হয়ে গেল। কি জানি মেয়েটা রাজি হয়েছে কিনা কে জানে। দেখা গেল রাতেই ওকে বলেছে ও এই বিয়েটা মানে না। ঈশান কিছুক্ষণ যাবৎ কথাগুলো ভেবে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভাবলো মরহুম যেহেতু হতেই হবে তাহলে এত স্যাড সং গেয়ে লাভ কি। আধা ঘন্টার মধ্যে বন্ধুরা এসে উপস্থিত হলে শেষে বড় ভাই নেই বলে আব্বুকে নিয়েই বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হলো। আম্মু যাবার সময় হাজারটা চুমু দিয়েছে ছেলেকে আর বুঝিয়েছে ছোট বাচ্চাদের মতো করে আদর করে দিয়ে বলল যেন কোনো গণ্ডগোল না পাকাই। বড় ভাইয়ের মতো যেন এরকম মান সম্মানটাকে না ডুবে আসে। তার উপর আব্বু যে পরিমাণ রাগী, এখন বিয়ে যদি না করে তাহলে দেখা গেছে মান সম্মানের কথা ভেবে লোকটা স্ট্রোক করে বসবে, শরীর খারাপ করে বসবে, তার ঠিক নেই। ঈশান একটা বিষয় ভেবে পাচ্ছে না যে ভাইয়া এরকম করে পালালো কেন। আর পালাবে যখন আগে থেকে বলে দিলেই হতো, ও নিজেও পালাতো। আর আগে জানলে কি পালাতো না? অবশ্যই পালাতো। যেখানে বড় ভাইয়ের বিয়েটা ওকে করতে হচ্ছে, যাকে বড় ভাবি ভেবে এসেছে, সেই মেয়ে কিনা আজকে ওর বউ হবে। সকল জল্পনা কল্পনা কাটিয়ে গেট পেরিয়ে তারপর বিয়ের স্টেজে এসে বসানো হলো ঈশানকে। অনেকেই কী সব যেন বলাবলি করছে। ঈশানের তাতে মনে হচ্ছে যে সবাই জানে যে বর এটা না অন্য কেউ হওয়ার কথা ছিল। আর পরে ছোট ভাইকে এনে স্টেজে বসানো হয়েছে। ঈশানের বন্ধুরা আশেপাশেই ঘুরঘুর করছে আর আব্বুর কথা মতো ওকে পাহারা দিচ্ছে। একজন তো একদম ঈশানের পাশ ঘেঁষে বসে রয়ে আছে। ঈশান অবাক চোখে তাকাতেই বন্ধু শুভ দাঁত কয়েকটা বের করে এবার ভ্যাচকানো হাসি দিয়ে বলল, তুই অন্তত পালিয়ে যাস না, না হলে আঙ্কেলের মান সম্মান একদম দূরের সাথে মিশিয়ে গড়াগড়ি খাবে। তুই অন্তত একটু বোঝার চেষ্টা কর বন্ধু। পালানোর যদি থাকতো তাহলে বিয়েটা না করে বাসা থেকে পালাতে পারতো। এখানে কি পালানোর জন্য রং ঢং করে সেজে এসেছি? শোনো, বরবেশে যখন এসেছি তাহলে বিয়েটা করে তবেই বাড়ি যাব। বন্ধু, তোরে এত পাওয়ার যে হবু ভাবিকে শেষে কিনা বিয়ে করবি, সিনিয়র মেয়ের সাথে পেরে উঠবি তো দোস্ত। ঈশান একটা ডেভিল হাসি দিল। আশেপাশে তাকিয়ে এবার শুভর কানের কাছে মুখটা নিয়ে বলল, শোন, মেয়ে মানুষ ছেলে মানুষের নিচে পড়লে এমনিতেই শান্ত হয়ে যায়। আজ বাদে কাল এও বসে চলে আসবে, দেখিস। আর তুই যেটা ভাবছিস ওইটা তো কিছুটা আছেই, আর সেটা তোর ভাবি বুঝতে পারবে। কিন্তু ভাবিটা তো তোর ছিল, এখন তো। হ্যাঁ, এখন বউ হচ্ছে আর তোদের ভাবি হয়েছে, সমস্যা কি? না পারলে ডেকে নিস দোস্ত। হতবাগা, আমি রুমে থাকতে পারি কিনা সেটা নিয়ে চিন্তায় আছি, আর তুই কিনা বলছিস আমি পারবো না। তো যদি এতই সন্দেহ থাকে তাহলে তুই বিয়ে করে আমাকে একটা চান্স দিস, দেখাবো আমার পাওয়ার কতটুকু। হলা ঘণ্টাখানেকের মধ্যেই খাওয়া দাওয়া সম্পন্ন হলো। বিকেল 5টা বেজে গেছে। বিয়ের কাজটা বেশ তাড়াতাড়ি সম্পন্ন করা হবে। আর ঘন্টা দুয়েকের মতো স্টেজে বসে রইল ঈশান। বন্ধুরা আশেপাশে ঘুরঘুর করছে, ভাবছে ভাইয়ের মতো যদি পালিয়ে যাই। আর পালিয়ে যাবার মতো কেউ তো নেই ঈশানের, কিন্তু ভাইয়া যে পালিয়ে গেল, কার সাথে গেল ঈশান সেটাই ভেবে পাচ্ছে না। গার্লফ্রেন্ড তো অনেকগুলোই ছিল, কিন্তু বিয়েটা ঠিক হতেই বলল বিয়ের আগে নাকি সবার সাথে ব্রেকআপ করে দিয়েছে। হয়তো পালাবে ভেবেই এরকম একটা ঢং করেছিল। বজ্জাত ভাইটা একবার বাসায় আসুক, তারপর বোঝাবে মজা। অন্যদিকে আব্বু তো বলল যে ত্যায্যপুত্র করেই ছাড়বে ভাইয়াকে। তাহলে কি শেষে ভাইয়াকে আর বাসাতেই ঢুকতে দিবে না? ঈশান কথাগুলো ভেবে মনে মনে এক প্রকার খুশি হলো। কোথাকার কোন মেয়ের জন্য শেষে কিনা এরকম একটা বড়লোক শ্বশুরকে হাতছাড়া করলো। ভদ্রলোকের একটাই মেয়ে, তার উপর এত সব বিজনেস আর বাড়ি গাড়ি। দিন শেষে সব কিছু ঈশানেরই হবে ভেবে ভিতরে কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। শেষে সবাই বলবে যে শ্বশুরের টাকায় চলে, আর চলবেই বা কেন। আবার পরক্ষণেই মনে হচ্ছে আজকে রাতে আবার মেয়েটা ওকে মেরে বাসা থেকে চলে যাবে না তো, নাহলে ডিভোর্স চাইবে না তো। কথাগুলো ভেবেই এখনও অবধি কোনো কুল কিনারা করে উঠতে পারেনি। কিছুক্ষণ বাদেই কাজে এসে সব কাজকর্ম শুরু করলো।
এবার আব্বু এসে সামনে দাঁড়িয়ে রইল। মেয়ের বাবাও সেখানেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ বাদে মেয়েকে নিয়ে আসা হলো, ওর পাশে বসানো হলো। ঈশান একবার তাকাতেই খেয়াল করলো মেয়েটা এক হাতে আরেক হাত ধরে রেখে বসে আছে আর বারবার কেমন যেন আঙুল মোচড়াচ্ছে। ঈশান ভাবছে হয়তো কিছুটা নার্ভাস। ইচ্ছে করছিল এই মুহূর্তে হবু ভাবি অর্থাৎ ওরফে বউকে দেখতে, কেমন লাগছে সেটা দেখতে। কিন্তু পাশ থেকে বন্ধু শুভ বলে উঠল, হতভাগা, এরকম চোখ দিয়ে গিলে খাস না, রাতে সব কিছুই দেখতে পাবি। এখন চুপচাপ থাক। ঈশান স্বাভাবিকভাবেই সব ফর্মালিটিস পূরণ করে তারপর বিয়েটা সম্পন্ন করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, মেয়েটা কোনো রকম একটু টু শব্দও করলো না। তাহলে কি বিয়েতে রাজি হয়েছিল ভদ্রমহিলা? আর হবে নাই বা কেন? আব্বু আমার সম্মান বাঁচানোর জন্য হয়তো হয়েছিল। না হলে যখন ঈশানের নামটা কাজী বলল তখন তো মেয়েটা রিজেক্ট করবে ভেবেছিল ঈশান। কিন্তু না, সে এত ভদ্র হয়েছিল যে এরকম স্বাভাবিক আর শান্তশিষ্ট মেয়ে আর পৃথিবীতে দ্বিতীয়টা নেই। সবশেষে ঈশানকে যখন মেয়ে সমেত শ্বশুরমশাই বিদায় দিয়েছিল তখন ওর একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে কেঁদে ফেলল ভদ্রলোক আর বলতে আরম্ভ করলো, আমি জানি আমার মেয়েটা একটু বদমেজাজি আর রাগী, কিন্তু ওকে বোঝানো হয়েছে আর স্বামীর বাড়িতে গেলে মেয়েরা আস্তে আস্তে স্বাভাবিক হয়। যখন বুঝতে শিখবে ওইটাই ওর আপন ঘর, তখন দেখবে তোমার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিবে। তোমার যদি কখনো কিছুর প্রয়োজন হয় বাবা, আমাকে অবশ্যই বলবে। আমি ভাবতে পারিনি যে আজকে তোমার সাথে এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মেয়েটার বিয়ে হবে। আর এই মুহূর্তে করার বা কী ছিল বলো? আমি জানি তুমি মন থেকে রাজি হওনি, তোমার আব্বুর সম্মানটা বাঁচানোর জন্য বিয়েটা করতে হয়েছে। আমি বলি কি, আমার মেয়েটা যদি তোমার সাথে কখনো কথা কাটাকাটি করে, তুমি ভুলেও ওর গায়ে হাত তুলো না। যদি কিছু বলার হয় আমাকে বলো, আমি তোমাকে সম্পূর্ণ গ্যারান্টি দিচ্ছি আমি সব কথা নিশ্চুপ হয়ে শুনবো। তারপরও আমার মেয়ের গায়ে কখনো হাত তুলো না। আমি ছোটবেলা থেকে ওকে কখনো শাসন করিনি, তাই আমি চাই স্বামী হয়ে তুমি ওর পাশে ওর বন্ধুর মতো থাকো। দেখবে ও আস্তে আস্তে যখন তোমাকে বুঝতে শিখবে তখন ঠিকই তোমার সাথে খুব ভালোভাবে মানিয়ে নিবে। আমি আপনার মেয়ের সাথে কি মানিয়ে নেব? ওনার সাথে মানিয়ে নেওয়ার আগে যদি রাতে দিব চেয়ে বসে, শেষে দেখা যাবে আমার বিয়ে করার শখের লেটা চুকে গেছে। ঈশান বিড়বিড় করে কথাগুলো বলে তারপর লোকটাকে আশ্বস্ত করার জন্য বলতে লাগলো, না না আঙ্কেল, এসব নিয়ে কিছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে, দেখবেন সব স্বাভাবিক হয়ে যাবে। আপনি টেনশন করবেন না, আমি আপনার মেয়েকে বুক দিয়ে আগলে রাখবো। ও আমার কাছে অনেক ভালো থাকবে। ও বলতেও পারবে না যে ওর হাজব্যান্ড ওকে ভালোবাসে না। ঈশানের এমন দ্বারা কথা শুনে সবাই ট্যাপ ট্যাপ করে ওর দিকে তাকাতেই ঈশান বন্ধুদের দিকে তাকিয়ে একটু চোখ গরম করতেই বদমাইশগুলো ফিকফিক করে হাসতে লাগলো। তারপর ঈশান গাড়িতে উঠে মেয়ের পাশে বসতেই দেখলো গুনগুন করে কাঁদছে। ঈশান এক বক্স টিস্যু এগিয়ে দিতেই মেয়েটা টিস্যু বক্স থেকে টিস্যুগুলো নিয়ে নাকে জল চোখের জল করতে লাগলো। ঘণ্টাখানিকের মধ্যে বাসার সামনে এসে নামতেই আম্মু নতুন বউকে বরণ করলো। তারপর আর কি, পাজা কোলে তুলে মেয়েটাকে রুমে দিয়ে আসতে হলো। রাত 11টা নাগাদ কিছু হালকা খেয়ে তারপর রুমে আসতে হলো। রুমটাকে বাসর ঘর করে সাজিয়েছে কে জানে, হয়তো আম্মু লোকজন দিয়ে করিয়েছে। এবার ঈশান দরজা ঠেলে ভিতরে আসতেই খেয়াল করলো মেয়েটা বসে আছে। ঈশান দরজাটা লাগিয়ে দিয়ে তারপর মেয়েটার সামনে এসে দাঁড়িয়ে রইল। মেয়েটা বেড থেকে তো নামলো না। ঈশানের এবার এসে যখনই ওর সামনাসামনি বসলো তখনই মেয়েটা মাথা থেকে ঘুমটা ফেলে দিল। তারপর হঠাৎ করেই একটা ছুরি ঈশানের সামনে ধরে রাগী কণ্ঠে বলতে লাগলো, একদম আমার কাছে আসবি না, যদি আসিস তাহলে খুন করে ফেলবো। ও মাগো, এটা কি? কেন, দেখতে পাচ্ছিস না এটা ছুরি? যদি ভুলেও কাছে আসার চেষ্টা করিস না আর পুরুষত্ব খাটানোর চেষ্টা করিস তাহলে তোর ওটা কেটে দেবো। কি বজ্জাত মহিলারে, নিজের স্বামীর ওটা কেটে দিলে শেষে আম্মু ডাক শুনতে পাবেন কি করে? আজব। আম্মু ডাক? কিসের আম্মু ডাক? তোর সাথে কে থাকতে চাইছে যে আম্মু ডাক শুনবো? যাই হোক, জোর করে আমি আপনাকে রাখতেও চাই না, তবে ছুরিটা নামান। কোথাও লেগে গেলে এত সুন্দর জীবনটা অন্ধকার হয়ে যাবে। নামান বলছি। আমি বেডে থাকবো না, রুম থেকে বেরিয়ে যাব, তারপরে এটা সরান বলছি। একদম আমার কাছে আসবি না বলছি না। বেড থেকে নাম, তারপরে ভেবে দেখবো সরাবো কিনা। যদি বিয়েতে রাজি না থাকেন তাহলে বিয়েটা কেন করেছিলেন? এত স্বাভাবিক আর ভদ্রভাবে ছিলেন যেন আপনার মতো একটা ভদ্র মেয়ে এই পৃথিবীতে আর হয়ই না। হয় না তো, আমি তো ভদ্রই।
আমি কি বাজবে নাকি অন্য সবার মতো প্রেম করে বেড়াই 8-10টা? এরকম কিছু তো আমার নেই, তাহলে ভদ্র নই বল? ভদ্র হলে স্বামীর সামনে কেউ এরকম করে ছুরি ধরে স্বামীর সাথে উঁচু গলায় কেউ টুইটুকারি করে কথা বলতে পারে, আপনার থেকে সেটা দেখলাম। অন্য কেউ পারে নাকি? অন্য কেউ পারে নাকি না পারে? আমি পারি। আর কিসের স্বামী? কোন স্বামী? কোনো স্বামী টামি নেই। আমি তোকে মানি না, আর এই বিয়ে তুই মানিস বা না মানিস তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ভুলেও আমার কাছে আসবি না। আমার বয়ে গেছে জোর করে আপনার কাছে আসতে। ঈশান এবার বেড থেকে উঠে দাঁড়ালো, তারপর পাগড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে বলতে লাগলো, এত ঢং করার কি ছিল? যদি বিয়েটা নাই করবেন তাহলে বাবাকে বলে দিতেন। আর আমাকে শোনানো হচ্ছে যে আপনি 8-10টা মেয়ের মতো প্রেম টেম করেননি, তাহলে এরকম নাটক কেন করছেন? কারণ আমি তোকে বিয়ে করতে চাইনি, সেই জন্য। তাহলে রুম থেকে বের হন, আমাকে ঘুমাতে দিন। আমি বেরোবো মানে? তুই বের হ। আমি বেরোতে পারবো না, আমার ঘুম পাচ্ছে, তুই বের হ। তুই এখানে থাকলে আমার সাথে উল্টোপাল্টা কিছু একটা করার চেষ্টা করবি, আমার তোকে নিয়ে বিশ্বাস নেই। আপনার কি মনে হয় আমি যদি জোর করি আপনি আমাকে আটকাতে পারবেন? জোর করলে ভাববো তুই একটা কাপুরুষ। ওই জন্য সামনে আগে থেকেই সেফটি নিয়ে রেখেছেন, ওরকম কিছু করব না। আচ্ছা, আমি না হয় কাপুরুষ, সেজন্য বিয়েটা করে নিয়েছি, কিন্তু আপনি তো বীর পুরুষ। এই বজ্জাত, আমি বীর পুরুষ মানে? আমি একটা মেয়ে, তুই একটা মেয়েকে পুরুষ বানিয়ে দিলি? সরি থুকু, না মানে আসলে বীর মহিলা বলতে হয় আপনাকে। যদি তাই না হয় তাহলে বাবাকে বলতে পারেননি যে বিয়েটা করবেন না? আয়রার মাথা নিচু করে রইল। তখন কিছু একটা ভাবতে নিলেই ঈশান ওর হাতে থাকা ছুরিটা ধরে আস্তে করে নিয়ে নিল আর বলতে লাগলো, দেখুন ম্যাডাম, এগুলোর কোনো দরকার নেই। আপনি যেমন আপনার বাবার কথায় বিয়ে করেছেন, আমিও তেমনি করেছি। আপনার যদি আমার সাথে থাকতে হয় থাকবেন, আর না থাকতে চাইলে আপনি আপনার আব্বুকে বলে দিবেন আপনি থাকতে পারবেন না। আব্বু আম্মুকে বলে ডিভোর্স নিয়ে চলে যাবেন। এত জোর করে থাকার কোনো দরকার নেই। না আমি আপনাকে কোনো বিষয়ে জোর করব, না আপনার কাছে আসার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তাকে কল করে নিয়ে যেতে বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ঈশানের কথাতে আয়রা হয়তো কিছুটা অবাক হলো, কারণ একটু আগে যে ছেলে জোর করার কথা বলছিল সেই কিনা এখন আবার ওকে ডিভোর্সের কথা বলছে নিজে থেকে। যদি থাকতে নাই যায় তবে চলে যেতে পারে। আয়রাকে ভাবতে দেখে ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, কি হলো, কি ভাবছেন? না মানে, আসলে একটু আগেও তো বললেন যে আপনি আমায় জোর করবেন, তাহলে এখন আবার চলে যাওয়ার কথা বলছেন যে? আজব, বিয়েটা তো মন থেকে করেননি। তাছাড়া আমার এই মুহূর্তে বিয়ে করার কথা ছিল না। যাকে ভাবি বলবো কালকে থেকে সেই আজকে আমার সাথে বিয়ে করেছে, আমার বউ হয়েছে, তাকে মানিয়ে নেওয়ার কথা চিন্তা করা আর 7 আপ খেয়ে মাতাল হওয়া একই কথা। আর সবচেয়ে বড় কথা, আপনার মতো বদমেজাজি মেয়ের সাথে কেউ মানিয়ে নিতে চাইবেই না। তবে রে বজ্জাত বেটা, আমি বদমেজাজি তাই না? তাহলে তোকে দেখাবো আমি কতটা বদমেজাজি। এই তো শুরু হলো তো। এই জন্যই বোধ হয় ভাইয়া আপনাকে রেখে পালিয়েছে, তাই না? না হলে এত রাগী মেয়েকে কেই বা বিয়ে করতে চাইবে? আপনার কি মনে হয় না আপনার রাগটা অতিরিক্ত পরিমাণে? আমার মতো একটা ছোট বাচ্চা ছেলেকে এরকম করে ভয় দেখাতে আপনার কি একটু বিবেকে বাঁধছে না? ঈশান বাচ্চা ফেস করে কথাগুলো বলতেই এবার আয়রা ফিক করে হেসে ফেলল। তারপর দু হাঁটুতে ভর দিয়ে হাসতে হাসতে বলল, এই তো বলছেন আপনি পিচ্ছি, তাহলে আবার বয়সে বড় নিজে থেকে সিনিয়র একটা মেয়েকে কি করে বিয়ে করতে পারলেন? আপনার তো ভয়টা থাকা উচিত যে বয়সে বড় মেয়েকে বিয়ে করলে শাসন করে একদম রফাদফা করে ফেলবে। কি করব বলুন, করতে চাইনি তো, কিন্তু আব্বুর কথাতে করতে হয়েছে। যাই হোক, আপনার যদি কিছু বলার থাকে আমার আব্বু আম্মুকে বলবেন, কারণ ওরা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। আর আপনার আব্বু আম্মুকেও বলে দেবেন, দেখবেন সবাই সবটা নিজেরা থেকে শেষ করে দেবে। এখন আমাকে একটু ঘুমাতে দিন প্লিজ। আয়রা কিছু বলতে যাবে তার আগেই ঈশানের ফোনটা বাজতে লাগলো। তার মধ্যেই আয়রা বলতে আরম্ভ করলো, আপনি আমার সাথে বেডে শুতে পারবেন না, এখান থেকে যান, দূরে গিয়ে ঘুমান, আর ভুলেও কিন্তু রাতে। 1 মিনিট দেখি কোনো হতবাগা এই মুহূর্তে আবার আমাকে ডিস্টার্ব করার জন্য কল দিল। একে তো ফুলসজ্জার রাত, এরকম একটা বউ পেয়েছে, তার সাথে একটু রোমান্টিক সময় কাটাবো তা না, কে আবার ডিস্টার্ব করে? সে কোন হতবাগা? ঈশান একটা ডেভিল হাসি দিয়ে কথাগুলো বলে ফোনটা বের করতেই ওর ভ্রু কুঁচকে গেল। এ কি, এত ভাইয়ার নাম্বার? এ কি, এ তো ভাইয়ার নাম্বার। ঈশান তাড়াহুড়ো করে নাম্বারটা রিসিভ করতে একটা হুঙ্কার দিয়ে উঠল। উপাস থেকে কিছু বলার আগেই বলতে লাগলো, কথা হতবাগা উল্লুক ফল্লুক,
তুমি একটা আর কি তোমার কোনোদিনও ভালো হবে না, তোমার বিয়ে হবে না, তোমার বউ হবে না, তুমি কখনো ভালো হবে না। দিন শেষে আমাকে ফাঁসিয়ে গেলে না, তোমার জন্য আমাকে ঝামেলায় পড়তে হবে। দেখো, আব্বু বলে দিয়েছে তোমাকে ত্যায্য পুত্র করে দেবে, তারপর দেখো সব কিছু আমার নামে করে দেবে, তখন কেমন লাগবে বলো? ঈশান থামার আগেই ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসলো। ভাইয়া, আমি তোমার ভাইয়া নই, আমি তোমার ভাবি। তোমার ভাইয়ার সাথেই আজকে আমার বিয়ে হয়েছে। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ভাবলো যে রাগ যখন দেখিয়েছে তাহলে আরেকটু না হয় দেখা। কথাগুলো ভেবেই আবারও বলতে লাগলো। কোনো ভাইয়াটাই নেই, আমি কারো ভাইটাই না। তোমরা আমার সাথে যেটা করেছো সেটার পর তোমাদের কোনো ভাইটাই থাকতে পারে না। তোমরা অন্যায় করেছো আমার সাথে। আর শোনো, তোমরা যেটা করেছো সেটার পর যদি ভেবে থাকো আব্বু তোমাদের মেনে নেবে, তাহলে সেটা তোমাদের ভুল ধারণা। আর ওই হতভাগা আমাকে কল করতে বলেছে না, ওকে একবার ফোন দাও, তারপর দেখাচ্ছে মজা। কত বড় সাহস, বিয়ে করবে বলে শেষে নিজের জন্য পছন্দ করা একটা হাড়ে বজাত মহিলাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে এখান থেকে দৌড়ে পালিয়েছে। ওর তো কখনো ভালো হবে না বলে রাখলাম। অন্যদিকে ঈশানের বলা এরকম কথা শুনে আয়রার রাগে ফুঁসছিল আর ভাবছিল একবার কলটা কাটলে ওর উপর একদম দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বইয়ে দিবে। ছেলেটার কত বড় সাহস, ওকে কিনা বজ্জাত মহিলা বলে। অন্যদিকে ঈশানের ভাইয়াকে একগাদা কথা শোনাতে লাগলো। এবার ভাবির হাত থেকে ভাইয়া ফোনটা নিয়ে বলতে লাগলো। ভাবি কল করেছে। ভাবি তোর সাথে কথা বলছে। ভাবির সাথে একটু ভদ্রভাবে কথা বলতে হয় না? আর তুই কি না ভাবিকে এত সব কথা শোনাই দিলি? নতুন ভাবির সাথে কেউ এমন করে কথা বলে? আমাকে ভদ্রতা শেখাতে হবে না, একদম কথা বলবে না তুমি। তোমার সাথে কোনো কথা নেই। ভদ্রতা তুমি কি জানো? ভদ্রতা যদি জানতেই তাহলে বিয়ের দিন সকালে এরকম বাসা থেকে পালাতে না। তোমার যদি ভদ্রতা থাকতোই তাহলে বিয়েটা করে নিতে। আর বিয়েটা যদি নাই করবে, মেয়েটা দেখার পর অন্তত বারণ করে দিতে পারতে। আমার গলায় ঝুলিয়ে দিয়ে তারপর পালানো হয়েছে। কাপুরুষ একটা। এরকম একটা মেয়েকে বিয়ে করে শেষে আমার জীবনটাই নষ্ট হলো। কোন জন্মের শত্রু ছিল তোমার সাথে আমার? আয়রা রাগ করলেও বুঝতে পারলো যে ঈশান বড় ভাইয়ের সাথে, অর্থাৎ যার সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে কথা বলছে। বিষয়টা বুঝতে পেরে আয়রা তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো। তারপর ঈশানের হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে কানে দিয়ে বলতে লাগলো। এই যে মিস্টার ইমন, শোনেন, আপনি খুব ভালো করছেন। না হলে আপনার মতো একটা কাপুরুষকে বিয়ে করার থেকে আমার এই ছোট্ট ভাইটাকে বিয়ে করা আমার জন্য অনেক ভালো ছিল। কারণ কেন বলেন তো? গার্লফ্রেন্ড থাকতে কি না সে বিয়েতে রাজি হয়েছে, তারপরে আবার যদি আমাকে বিয়ে করতো, তারপরে ওই মেয়েটার সাথেও যদি সম্পর্ক রাখতেন, বিয়ের পরেও সে পরকীয়া করে বেড়াতো। ওই রকম স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। আয়রাও একগাদা কথা শোনালো ইমনকে। ইমন কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে এবার আয়রার উদ্দেশ্যে বলতে লাগলো। আয়রা, আমি জানি যেটা করেছি সেটা অনেক বড় অন্যায় করেছি। প্লিজ তুমি একটু শান্ত হও। দেখো, ঈশান অনেক ভালো ছেলে। ও আমার থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। আয়রা, ওর কারোর সাথে রিলেশন নেই, আমার ছিল। কিন্তু ওর কারোর সাথে রিলেশন নেই, ও শুধু তোমাকেই ভালোবাসবে। দেখো, আমার ভাইটার সাথে থাকার চেষ্টা করো। ঈশান তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে। আর হ্যাঁ, ওর সাথে মানিয়ে নিও, কেমন? ও হয়তো একটু 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 দুষ্ট। আর তুমি যে পরিমাণ রাগী, দেখা গেছে প্রতিনিয়ত ঝামেলা হয়েছে দুজনে, কিন্তু মানিয়ে নিতে পারলে সবটা ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে তোমার আমার উপরে রাগ হওয়াটাই স্বাভাবিক। আয়রা, আমি চাইনি এরকম কিছু করতে, কিন্তু করতে বাধ্য হয়েছি। আচ্ছা, তুমি বলো, তোমার যদি বয়ফ্রেন্ড থাকতো তুমি কি বিয়ে করতে? আব্বু হুটহাট করে কথা দিয়ে ফেললো, আর আমি বলার আগে এরকম করে একটা ঝামেলার মধ্যে আমাকে পড়তে হলো। উপায় না পেয়ে যে মেয়েটাকে ভালোবাসি তার জন্যই চলে আসছে। আমি পারতাম না ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে। তাই আমাকে মাফ করে দিও প্লিজ আয়রা। আপনার বিয়ে না করার হলে আমাকে বলতে পারতেন, আমি নিজে বিয়েটা ভেঙে দিতাম। কেন কাপুরুষের মতো এরকম একটা কাজ করলেন বলেন তো? আমি কি এতটাই বেশি খারাপ ছিলাম যে আমাকে বিয়ে করা যেত না? আয়রা, তুমি অনেক ভালো একটা মেয়ে। আমি জানি তুমি আমার ভাইকে অনেক ভালোবাসবে, অনেক ভালো রাখবে। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের জন্য যা করার লাগে আমি। তোমাকে আর কিছু করতে হবে না ভাইয়া, কারণ তুমি বাসায় আসতে পারবেই না। আব্বু যে পরিমাণে রেগে আছে তাতে তোমাকে আর কিছুই করতে হবে না। তুমি এমনিতেই এই বাসা থেকে আউট হয়ে গেছো, তাই আমাদের এত ভুজুম বাজুম দিয়ে লাভ নেই।
এখন বউ নিয়ে হানিমুন করতে থাকো। সেটা বললে কি হয় ভাই বল? তোর ভাবিকে নিয়ে আমি কতদিনই বাইরে থাকবো? তাছাড়া 1 মাস 2 মাস তারপর তো বাড়িতে ফিরতেই হবে বল। তোকে তো কিছু একটা করতে হবে আমাদের জন্য, তাই না? তুই যদি আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিস তাহলে কি করে হবে বলো? পুরে পাস, এই জন্য তুমি আমাকে কল দিয়েছো? এত বড় একটা বিপদের মুখে ফেলেই এখন আবার আসো তেল দিতে? এই জন্যই তো বলি, এত সকাল সকাল কল দেওয়ার মানে কি? কোথায় ভাবিকে নিয়ে একটু হানিমুন করবে তার আগে তেল দিতে আরম্ভ করেছো। ভাবি বোধহয় বলেছে বাসায় যতদিন মেনে না নেবে ততদিন কাছে যেতে দেবে না, তাই তো? আমি বুঝে গেছি, হ্যাঁ বুঝে গেছি, আমি খুব বুঝেছি। একদম ঠিক কাজ করেছে, একদম কাছে আসতে দেবে না ভাবি। ওর মতো একটা কাপুরুষ আমার ভাই কি করে হলো আমি সেটাই ভেবে পাচ্ছি না। শালা আমাকে একটা গ্যারা করে ফেলে রেখে দিন শেষে পালালো। প্লিজ ভাই এরকম রাগ করিস না। শোনা ভাই আমার, তুই রাগ করে থাকলে দেখ আব্বু আম্মুকে কে বোঝাবে? পারবো না, আমি নিজেকেই বোঝাতে পারছি না যে এই বিয়েটা কি করে হলো। আর আমি আব্বু আম্মুকে বোঝাবো? আমি মানসিকভাবে বিপর্যস্ত, বিধ্বস্ত, ভেঙে পড়েছি, হতাশে ডুবে গেছি। আমি হতাশ, চরম হতাশ। উল্টা আমাকে এসে বোঝাও ভাই, আমার দ্বারা কিচ্ছু সম্ভব না। প্রতিবার তুমি এরকম কোনো কাজ করবে আর আমাকে তার জন্য আব্বু আম্মুর কাছে গিয়ে সাফাই গাইতে হবে। এবার আমি আর পারলাম না। আমি তোমাকে চিনি না, তুমি কে ভাই? দেখ ভাই এরকম করলে কিন্তু আমি খেলবো না। তুই যদি এরকম নাটক করিস আমার সাথে তাহলে কিন্তু এটা হলো না। বড় ভাইয়ের সাথে এরকম করতে হয় না, শোনো ভাই। আমি এরকম কিছু পারবো না। দেখো আমার এমনিতেই মেজাজটা গরম হয়ে আছে। এই মেয়ে আমাকে রুমে থাকতে দিতে চাইছে না, তার উপর আবার তোমরা এখন কানের কাছে ঘ্যান ঘ্যান করছো। যা ইচ্ছে করো, কিন্তু বাসায় আসলে আমি কিছু বলতে পারবো না। দেখ ভাই আমি জানতাম আব্বু আমাদেরকে মেনে নিবে না। প্রেমা আমার মামার বাসায় থেকে বড় হয়েছে, তোর ভাবির কেউ ছিল না। আমি এই কথাটা বলতে পারিনি, যাকে এত ভালোবাসি তাকে ঠকাতে পারিনি, তাই বিয়েটা আমি করতে পারিনি। আমি আব্বু আম্মুকে বলেছিলাম বিয়েটা যেন তোর সাথেই করাই, তখন মান সম্মান বাঁচানোর জন্য হলেও তোর সাথেই বিয়েটা দিবে, তাই আর কি। তাই আর কি? এরকম একটা দাজ্জাল মহিলাকে আমার গলায় ফাঁসালে, তাই তো? এর সাথে আমি সংসার করবো কি করে? এ আমাকে সারা জীবন টানা টানা করে ফেলবে। আর ভালোবাসার কথা বলছো, ভালোবাসা তো দূরে থাক, কখনো কাছে আসতেই দেবে না। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে দেখিস। আয়রা একটু বিয়ের পর সব ঠিক হয়ে যাবে দেখিস। আয়রা এখন একটু রাগী আমি জানি, আর রাগ করে থাকলেও এরকম বিয়ে হয়েছে দেখে হয়তো রাগ করে আছে, কিন্তু পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে ভাই। হ্যাঁ ঠিক তো হবেই। জিজ্ঞেস করে দেখেন ম্যাডামকে। ম্যাডাম ছুরি দেখিয়ে বলেছে আমি যেন তার কাছে না আসি, রুম থেকে যেন বেরিয়ে যায়। এই হচ্ছে বউয়ের স্বামীর প্রতি ভালোবাসা। এই মেয়ে আমাকে কি এমন ভালোবাসবে সেটা আমার বোঝা হয়ে গেছে। ঘণ্টাখানিকের মতো ঈশান ভাইয়ার সাথে বকবক করলো। শেষে ভাবি ঈশানের সাথে কথা বলতে আরম্ভ করলে তখন ঈশান খানিকটা শান্ত হয়ে বলতে লাগলো, ঠিক আছে, তোমরা মাসখানেক পরে বাসায় এসো। আমি এর মাঝে ভেবে দেখব কি করা যায়, কিন্তু ওর জন্য আমি কিছু করতে পারবো না। তুমি আমার ভাবি বলেই তোমার জন্য আমি এইটুকু করছি। ওর মতো একটা হতবাকার জন্য আমার পক্ষে কিছু করাই সম্ভব না। ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে মেরেছে। যেখানে ছোট ভাইরা বড় ভাইদের জ্বালায়, সেখানে ও বড় হয়ে আমাকে জ্বালিয়েছে। ওর জন্য আমার জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেল। মাইরি। ঠিক আছে, তুমি তোমার বউয়ের কাছে ফোনটা দাও, আমি একটু কথা বলি। ঈশান এবার আয়রার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলল, নিন, ভাবি আপনার সাথে কথা বলবে। আয়রা ফোনটা নিয়ে কানে দিতেই ওপাশ থেকে ভাবি বলতে লাগলেন, দেখো বোন, যেটা হয়েছে সেটার জন্য একমাত্র আমি দায়ী। আমি ইমনকে বাসা থেকে আসার পর থেকে অনেক বকাঝকা করেছি। আমি একটা ইতিম মেয়ে, তো আমার জন্যই এত কিছু হলো। আজকে তোমাকেও নিজের মতো এত বড় একটা স্যাক্রিফাইস করতে হলো। নিজের হবু দেবরকে বিয়ে করতে হয়েছে, আর আমি যাকে ভালোবাসতাম সে আমার জন্য চলে এসে নিজের ছোট ভাইয়ের ঘাড়ে এত বড় একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছে। আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইছি বোন, আমার জন্য এত কিছু হলো। তুমি আমাদের ভাইয়াটার ওপরে রাগ করে থেকো না। আমি বুঝতে পারছি ওর মনের উপর দিয়ে কী যাচ্ছে। দেখো, আমি ইমনের কাছ থেকে সবই শুনেছি। ঈশানের রিসেন্টলি কিছুদিন আগে একটা ব্রেকআপ হয়েছে, আর রিলেশনটাই ওর তেমন কোনো ইন্টারেস্ট ছিল না। এই ছেলেটা মেয়েদের থেকে দূরে থাকতো, আর আমি যতদূর জানি
যে তোমার কোনো রিলেশনই ছিল না। তাই বলছি কি, ঈশানের সাথে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো বোন, দেখো দুজনে অনেক ভালো থাকবে। আয়রা কি ভাবলো কে জানে, কিন্তু মেয়েটা কোনো কথা বলল না। উপাস থেকে ভদ্রমহিলা যা যা বলল সব শুনে গেল আর মাথা নাড়ল। এবার আয়রা কলটা কেটে দিয়ে ঈশানের দিকে ফোনটা এগিয়ে দিতেই ছেলেটা বেডের দিকে এগিয়ে যখনই একটা বালিশে হাত দিল তখন মেয়েটা বলল, আপনি কোথায় যাচ্ছেন ওদিকে? ভয় নেই, আমি বেডে শোবো না। আর একটা কথা, আপনি না তুমি করে বলবেন। আমি আপনার থেকে বয়সে ছোট, তাই তুমি করে বলাটাই শোভা পায়। আমি তো আমি জানি আপনি থাকবেন না, যে কয়দিন থাকবেন সে কয়দিনই বলবেন আমি ছোট, তাই ছোটদের মতো করেই বলবেন। তুমি না বলতে পারেন সবার সামনে, তুই তো বলতে পারবেন, সেটা বলবেন। ঈশান কথাগুলো বলে বেড থেকে একটা বালিশ নিয়ে সোফায় ধাম করে ফেলে দিয়ে তারপর ওয়ার্ড্রোব থেকে একটা চাদর বের করলো। অন্যদিকে ফিরে শুতে শুতে বলল, বাঁচাও, কে আছো? মরেছি যে বিয়ে করে, সারা জীবন নাম শুনেছি বিয়ে, আজকে কপালে জুটেছে বিয়েটাও। ঈশান কথাগুলো বলছিল আর আয়রা সেটা বুঝতে পারল। মেয়েটা সেখানেই দাঁড়িয়ে রইল। আর তখন ঈশান আবারও বলল, আজকের দিন অন্তত মানিয়ে নিন, ভয় নেই। আমি কাছে আসবো না, আপনি ছবিটা নিজের কাছে নিয়ে রাখতে পারেন। আজকের মতো অন্তত রুমে থাকতে দিন, কালকে থেকে গেস্ট রুমে থাকবো, টেনশন করতে হবে না। ছেলেটার মুখে এরকম কথা শুনে কেমন যেন খারাপ লাগলো আয়রার। হয়তো ওর কথাগুলোই এরকম ছিল, যার জন্য ঈশান ভেবেছে যে আয়রা ওর সাথে থাকবে না, তাই এরকম করে কথাগুলো বলেছে। ঈশান চুপচাপ শুয়ে রইল আর মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর লাইট অফ করে দিয়ে নিজেও গিয়ে বেডে শুয়ে পড়ল। ঈশানের দিকে তাকিয়ে রইল আয়রা। খেয়াল করেছে ছেলেটার চোখে মুখে কীরকম যেন একটা আতঙ্ক আর একটা শঙ্কার ছাপ। তার উপর ছেলেটা দেখতে বেশ হ্যান্ডসাম, বড় ভাইয়া থেকে ছোট ভাইয়া দেখতে একটু বেশি কিউট। আয়রা শুধু ভাবছে এত কিউট একটা ছেলেকে ও জামাই হিসেবে পেয়েও কেন খুশি হতে পারছে না। তবে ছেলেটার যে গার্লফ্রেন্ড ছিল তার উপর এখন নেই, সেটা নিয়ে আয়রার কেমন যেন সন্দেহ হচ্ছে। এইসব নানা ধরনের চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল মেয়েটা। পরদিন সকালে উঠে দেখলো যে ঈশান সোফাতে নেই। এবার আয়রা উঠে বসলো, বুঝতে পারলো ব্যালকানিতে দাঁড়িয়ে কেউ বক বক করছে। আয়রা উঠে এসে ওয়াশরুমের দিকে যেতে নিয়ে এবার ব্যালকানিতে গিয়ে উকি দিতেই খেয়াল করলো ঈশান কোনো এক বন্ধুর সাথে কথা বলছে। তখন মেয়েটাকে দেখে ঈশান বলতে লাগলো, আপনি উঠে পড়েছেন? আম্মু একটু আগেও ডেকে গিয়েছিল, বলেছি কাল অনেক কান্নাকাটি করেছেন, তাই ঘুমাতে দেরি হয়েছে। এখন যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন, নাস্তা করতে যেতে হবে। এবার আয়রা গিয়ে ফ্রেশ হয়ে আসলো আর ভাবতে লাগলো এমন করে ছেলেটা বলছে যেন ওকে নিজের বউ ভাবতে শুরু করেছে। আয়রা এক প্রকার বক বক করতে করতেই ফ্রেশ হয়ে আসলো। দুজনে গিয়ে নাস্তা করলো। আম্মু হাজারটা কথা বললো। আয়রা এতভাবে সুন্দর করে অভিনয় করছিল যেন ঈশানের সাথে ওই বিয়েটা কত সহজে মেনে নিয়েছে। ঈশান ভাবছে যে এই মেয়ে এত সব কিছু স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে কী করে? তাহলে কি ওর সাথে বিয়েটা মেনে নিতে চাইছে, নাকি কাল রাতে ভাবি বোঝালেও বলেই সবটা ঠিকঠাক করে নিতে চাইছে? কি জানি, কে জানে। তবে ঈশান ভেবেছে যে মেয়েটা যদি থাকতে না চায় তাহলে জোর করার কোনো ইচ্ছে ওর নেই। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এসে ঈশান রুমে এসে বেডে শুয়ে পড়তেই আয়রা এসে দাঁড়িয়ে রইল দূরে। তখন ঈশান বলতে লাগলো, কি হলো, আমাকে কি বেডে একটু শোতেও দেবেন না, নাকি আপনার খুব বেশি সমস্যা আমি বেডে আসলে? ঠিক আছে রোমান, কিন্তু রাতে কিন্তু আমার কাছে আসার চেষ্টা করবেন না। আরে বাবা, কাল রাতে কি এসেছিলাম কাছে? একবারের জন্য মনে হয়েছে যে আমি আপনাকে জোর করতে পারি কিংবা কাছে এসেছি? তারপরও পুরুষ মানুষ দিয়ে কোনো বিশ্বাস নেই। আপনাকে নিয়ে আমার কেমন যেন সন্দেহ লাগে। কখন কি করে বসেন তার তো ঠিক নেই। যত সব আজগুবি কথা। যাই হোক, আপনার আব্বু আম্মু আসলে আপনি চলে যাবেন, আমি আপনাদের বাসায় যেতে পারবো না। কেন? আপনি আমাদের বাসায় যাবেন না কেন? কারণ ওখানে গিয়ে আমি নিচে কিংবা সোফাতে শুতে পারবো না, আমার অভ্যাস নেই নিচে শোবার। কে বলেছে আপনাকে নিচে শুতে? আমি কখনো বলেছিলাম আপনাকে? হ্যাঁ, আমাকে তো একেবারে উপরে শুতে বলেছেন, তাই না? একদম জড়িয়ে ধরে শোবেন বলে চিন্তা করেছিলেন না কাল? আয়রা মেয়েটা মাথা নিচু করে রইল। তখন ঈশান আবারও বলল, স্বামী হিসেবে মানবে না, আবার বলছেন নিচে শুতে, আবার কাছে আসতে দেবেন না। তার উপর আবার বলবেন যে নিচে শুতে কে বলেছিল। এরকম ঢং অন্য কোথাও গিয়ে দেখাবেন ম্যাডাম।
আয়রা চুপ করে আছে দেখে ঈশান সোফাতে গিয়ে শুয়ে পড়ল। বিকেলের দিকে রিসেপশনের অনুষ্ঠান শেষ করে শ্বশুরবাড়ির লোকজনের সাথে যেতে হলো, কারণ আব্বু আম্মু জোর করেছিল। না গেলেও উপায় নেই, তাই উপায় না পেয়ে শেষে যেতে বাধ্য হলো। ও বাসাতে এসে মনে হতে লাগলো এ বাসাতে আয়রার রুমে সোফা নেই, তাহলে কোথায় শোবে তার ঠিক নেই। রাতে যখন শ্বশুর শাশুড়ির সাথে খাওয়া দাওয়া করার জন্য গেল, তখন শ্বশুর শাশুড়ি বেশ ভালোভাবেই কথা বলছিল। এক পর্যায়ে শ্বশুর জিজ্ঞেস করলো ঈশান কি করতে চাই। তখন ছেলেটা নিজের ভবিষ্যতের প্ল্যানের কথা বাদ দিয়ে বলতে লাগলো, আমার প্ল্যান যেমনই হোক না কেন আঙ্কেল, আপনার মেয়ে অন্তত আর যাই হোক আমার সাথে থাকার মতো কোনো প্ল্যানই নেই। ঈশানের এমন দ্বারা কথা শুনে আয়রার আব্বু আম্মু কিছুক্ষণ যাবৎ ওর দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। তখন ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, বাকিটা আপনার মেয়ের কাছ থেকেই শুনে নেবেন আঙ্কেল, কারণ উনি কালকে আমাকে বলে দিয়েছে যে আমার সাথে থাকতে পারবে না। এই বিয়েটাতে নাকি ওর কোনো মত ছিল না। অবশ্যই এতে আমারই দোষ, তার জন্য আমি আব্বুর হয়ে আপনাদের কাছে মাপ চাইছি। তবে ওনার অন্তত আর যাই হোক বলা উচিত ছিল যে উনি এই বিয়েটা করতে চান না। ঈশান খাওয়া শেষ করে এবার উঠে যেতেই ভদ্রলোক মেয়ের দিকে কেমন করে যেন তাকিয়ে রইল। রাতে ওর বাসায় কি কথা হয়েছে আব্বু আম্মুর সাথে ঈশান জানে না, তবে ভদ্রলোক যেভাবে চুপ করেছিলেন তাতে মনে হয়েছিল যে মেয়েটা আর যাই হোক অন্তত কিছু বলতে পারবে না, কারণ উনি যেভাবে সেদিন ঈশানকে বুঝিয়েছিল তাতে এমন হওয়াটাই স্বাভাবিক। ঈশান কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে তারপর ব্যালকনি থেকে রুমে আসতেই খেয়াল করলো আয়রা বেডে বসে পা দোলাচ্ছে। তখন ঈশান এসে বেডের এক সাইডে বসতেই আয়রা বলতে লাগলো, আব্বু আম্মুর সামনে এসব বলার কি খুব বেশি প্রয়োজন ছিল ঈশান? তাহলে কি করব? আপনি যেটা করেছেন, যেটা বলেছেন সেটাই বলেছি, এতে আমার কিছু করার নেই। ওনাদের গুণধর মেয়ে আমার কাছে কাল রাতে কি উপহার চেয়েছে সেটা তো ওনাদের জানা উচিত, তাই না? কাল আমি রাগের মাথায় কথাটা বলেছি, তাই বলে আমাকে এসব বলতে হবে? রাগের মাথায় মানুষ সত্যিটাই বলে, কখনো মিথ্যা কথা বলে না। মানুষ মন থেকে যেটা চায় সেটাই বলে। আপনি হয়তো মন থেকে চেয়েছেন তাই বলেছেন, এখানে আমার কিছু করার নেই ম্যাডাম। জানেন আপনার জন্য আব্বু আম্মুর কাছে আমাকে কতটুকু কথা শুনতে হলো? আমি জীবনে এতগুলো বকা একসাথে শুনিনি, সব আপনার জন্যই হয়েছে। আপনি আপনি এরকম করে আব্বু আম্মুর কাছে না বললেও তো পারতেন। আজব তো, আপনি আমার কাছে ডিভোর্স চেয়েছেন, সেটা আব্বু আম্মাকে বলতে হবে না? আপনি তো এরকম কিছুই চেয়েছেন, তাহলে আমি কেন বলবো না? সব দোষ আমার ঘরে নিতে পারবো না। আয়রা চুপ করে রইল। তারপর কিছু একটা ভেবে মেয়েটা বলতে লাগলো, বললাম তো রাগের মাথায় বলেছি। সত্যি যদি এরকম না হয়, আপনার কি মনে হয় আমি আপনার সাথে থাকতে পারবো না কিংবা থাকতে চাই না? কালকে আপনার কথাতে তেমনটা মনে হয়নি। আমার মনে হয়েছে আপনি আর যাই হোক অন্তত আমার সাথে থাকবেন না। এখন থাকবেন কিংবা না থাকবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আমি অন্তত আর এসব বিষয় নিয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাইছি না। আমি যেমন আপনার আব্বু আম্মুর কাছে বলে দিয়েছি, তেমনি আপনিও বাসায় গিয়ে বলে দিবেন আমি আপনার সাথে থাকতে চাই না। তাহলে দুজনের দোষ একদম দুজনের ঘাড়ে চলে যাবে। ব্যাস, ক্লিয়ার হয়ে গেল সবটা। বিয়েটা কাল হলো আর আপনি ডিভোর্সের কথা বলার জন্য উঠে পড়ে লেগেছেন। কাল রাতে কতবার যে আপনি এই কথাগুলো বলেছেন সেটা আপনি ভালো জানেন। আমি কি আপনি কখনো বলেছিলাম যে আপনি এতগুলো কথা আমাকে শোনান? কেন? আপনার সাথে থাকলে কি আপনার খুব বেশি ক্ষতি হবে? নেই, তবে আপনি থাকতে পারবেন না। আমার যতদূর মনে হয় আপনার পক্ষে সম্ভব না আমার সাথে থাকা। যদি আপনার ধারণাকে আমি মিথ্যে করে দিই তখন কি হবে ঈশান? তাহলে আমি খুশিতে পাগল হয়ে যাব। যেমন আপনার সাথে বিয়ে হওয়াতে আমি খুশি হয়ে পাগল হয়ে গিয়েছিলাম, তেমনি। এরকম করে বলতেছেন কেন সবসময়? আপনাকে কখনো বলেছি আপনার সাথে বিয়ে হওয়াতে আমি খুশি নই? ওই জন্যই তো কাল দেখলাম নাচতে নাচতে আমার সাথে একদম বাসরটা করে ফেলেন, তাই না? যাই হোক ম্যাডাম, এসব নিয়ে আপনার সাথে ঝামেলা করার কোনো ইচ্ছেই আমার নেই। আমি বুঝতে পেরেছি আপনার আমার সাথে বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। আমার সাথে যে কটা দিন আছেন সহ্য করে নিতে হবে। আমার সাথে আপনাকে থাকতেই হবে। আয়রা কিছুক্ষণ যাবৎ চুপ করে থেকে তারপর কিছু একটা ভাবতে লাগলো। ঈশান এবার আয়রাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একটা চাদর দিন তো, আমি নিচে শুয়ে পড়ি। আমার ভালো লাগছে না, কেমন যেন মাথাটা ধরেছে, একটু ঘুমাই। আর আপনার সাথে ভকভক করে দিন শেষে সেই ঝামেলাই পড়বো। যে কদিন আছেন সেই কদিন একটু ভালোভাবে থাকেন, তাতেই হবে। আর এত কথা আমি বলতে চাইছি না এইসব বিষয়ে। যখন ডিভোর্স হবে তখন দেখা যাবে। আয়রা এবার কিছু একটা ভেবে ওয়ার্ড্রপ থেকে একটা বালিশ বের করলো। ঈশান বেশ খানিকটা অবাক হলেও এবার মেয়েটা বলতে লাগলো, নিচে শুতে হবে না,
আপনি উপরে শুয়ে পড়ুন আমার পাশে। আমার শোয়াটা ভালো নয় ম্যাডাম। শেষে গায়ের ওপর হাত পা চলে গেলে দেখা গেছে আমাকে থাপ্পড় খেতে হবে। আমি এমন কিছু করতে পারবো না। বউয়ের হাতে থাপ্পড় খেলে সেটাতে বিবেককে অনেকটা লাগবে। লাগলে লাগবে। আপনার জড়িয়ে ধরার ইচ্ছে হলে ধরবেন, যা ইচ্ছে তাই করবেন, তারপরে চুপচাপ থাকেন। এত বেশি কথা বলেন কেন? হ্যাঁ, সবসময় বেশি কথা বলাটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। কি করবো বলেন? বেশি কথা বলতে বলতে বড় হয়েছে, সেই জন্যই বলি। দুজনে বকবক করতে করতে ঘুমিয়েছে। কখন ঘুমিয়েছে কে জানে। তবে দুজনের মাঝখানে একটা বড় কোলবালিশ ছিল। সকালবেলা উঠে ঈশান ভেবেছিল যে কোনো কোলবালিশটার রাতে অন্তত সরে যাবে, আর সকালবেলা উঠে দেখবে ওই বদমেজাজি মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে। এমন কিছু দেখার পর হয়তো মেয়েটার হাতে থাপ্পড় খেতে হবে, কিন্তু তেমন কিছুই হলো না। কোলবালিশটা জায়গা মতোই ছিল। একটা দিন থেকে শ্বশুরবাড়ি থেকে যখন বাসায় ফিরল তখন খেয়াল করলো বাসাতে স্বাভাবিক পরিবেশ। তাহলে কি আব্বু আম্মু ভাইয়ার উপর রেগে নেই, নাকি সব কিছু স্বাভাবিক হয়ে গেল এত সহজে? ঈশান বাসায় আসতেই আম্মু আয়রার সাথে হাজারটা কথা বলল। আম্মুর সাথে মেয়েটা এত স্বাভাবিকভাবে কথা বলে যেন বিয়েটা ও কত সহজে মেনে নিয়েছে, কিন্তু বাস্তবে এর সাথে একটু স্বাভাবিকভাবে কথা বলতে চায় না। মেয়েটা এই বিয়েতে খুব বেশি খুশি নয়। দিন শেষে কেমন যেন লাগছে বিষয়টা ভাবতেই। একটা সিনিয়র মেয়েকে বিয়ে করতে হয়েছে, আর সেই মেয়ে কিনা ওর সাথে মানিয়ে নিতে পারছে না। এরকমটাই হয় নিজের হবু ভাবিকে বিয়ে করলে, এরকম হওয়াটাই স্বাভাবিক। ঈশান বিষয়টা ভেবে কিছুক্ষণ বেডে বসে রইল। এরই মাঝখানে আয়রা রুমে আসতেই ঈশান ফোনটা আর ওয়ালেট নিয়ে বেরিয়ে গেল। আয়রা কিছু বলল না, আর জিজ্ঞেসও করলো না কোথায় যাচ্ছে। ঈশান বন্ধুদের সাথে এসে আড্ডা দিতে লাগলো। তারপর যখন বাসায় ফিরবে তখন খেয়াল করলো রাত 8টা বেজে গেছে। ভাবলো কিসের কি বিয়ে আর কিসের কি বউ। যেখানে যেভাবে বিয়ে হয়েছে এতে করে মেয়েটাকে বউ বলার মতো কোনো উপায় আছে বলে ঈশান মনে করছে না। যাই হোক, বাসায় এসে আব্বু থেকে এক গাদা কথা শুনতে হলো। কেন এত রাত করে বাসায় ফিরলো, নতুন বউ রেখে বাসায় থেকে বেরোনো যাবে না, আরও। রুমে এসে ফ্রেশ হতেই দেখলো মেয়েটা শুয়ে আছে। তখন ঈশান বলতে লাগলো, আপনার শরীর খারাপ করেছে ম্যাডাম? না, আপনি আসেননি তাই খেতে যাইনি। হঠাৎ এত পরিবর্তন, এর কারণটা তো আমি বুঝতে পারলাম না ম্যাডাম। হাজবেন্ডকে রেখে খেতে গেলে কেমন দেখায় না, সেজন্যই যাইনি। বাহ, ম্যাডাম কি আবার জামাইকে ভালোবাসতে আরম্ভ করলেন নাকি? ভেবেই তো আমার ভয় লাগছে। সবসময় এত মজা করে কথা বলেন কেন? ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি আছে নাকি? না, মেয়েদের ভালোবাসা খুব বেশি মারাত্মক, ওই জন্যই ভয় লাগে। যদি ভালোবাসতে গিয়ে শেষে নিজেকে হারিয়ে ফেলি। একজনের মিথ্যা নাটকে পড়ে দিন শেষে ঝামেলার মধ্যে জড়াতে হয়েছে। তারপর আবার আপনার ভালোবাসায় পড়ে যদি নিজেকে হারিয়ে ফেলি, তাতে দিন শেষে আমারই খারাপ লাগবে। তাই চাইছি না এরকম কিছু হোক। কেন? মেয়েদেরকে এত বেশি ভয় কেন আপনার? সেটা আপনাকে দেখে আপনি নিজেই বোঝে নিন যে কেন ভয় হয়। দুজনে গিয়ে খাবার খেয়ে আসলো। এমন করেই কাটলো কয়েকটা দিন। তবে মেয়েটার এরকম কর্মকাণ্ডের মাঝে মাঝে ঈশানের অবাক লাগে যে মেয়েটা কি করে ওকে ভালোবাসতে চায় নাকি ওর সাথে থাকতে চায় ঈশান বুঝতে পারে না। তবে কেন জানি মনে হয় আয়রা আজ বাদে কাল চলে যাবে, আর চলে গেলেই হয়তো আবার সেই সিঙ্গেল লাইফ লিড করতে পারবে ছেলেটা। কিন্তু মেয়েটা কেন যে ওর সাথে থাকতে চায় না কিংবা থাকতে পারবে না সেটা জানে না। আয়রার কোনো বয়ফ্রেন্ড নেই, তাহলে কেনই বা থাকতে চায় না? সকালে ঘুম ভাঙলো গত কয়েকদিনের মতো করেই নয়, আজকে দুজনকে জড়িয়ে ধরে রেখেছিল। ঈশানকে নিজের এত কাছে দেখে আয়রা খানিকটা বিরক্তি হয়ে ওকে জোর করে ছাড়ালো। তখন ঈশান বলতে লাগলো, সেই জন্য বলেছিলাম আমি আপনার থেকে দূরে থাকি, কিন্তু আপনি আমাকে বেডে শুতে বলছেন। এই দোষটা কি আমার? এই দোষটা আপনার। আপনি কেনই বা এরকম কিছু করতে বলেছিলেন? আয়রা বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল। তারপর ঈশান ফ্রেশ হয়ে যখনই নাস্তা করতে যাবে এরই মধ্যে দরজায় কলিং বেল বাজতে লাগলো। এবার আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলে ইমন ভাইয়া আর আরেকটা মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখেই কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। তখন আব্বু বলতে লাগলো, সাইলা, কে এসেছে? আর তুমি দাঁড়িয়ে রইলে কেন? না মানে আসলে ইমন এসেছে, ওই মেয়েটাকে নিয়ে এসেছে তাই আর কি। ভাইয়ের কথা শুনে আব্বু বেশ খানিকটা রাগান্বিত হয়ে সেখান থেকে উঠে তাড়াহুড়ো করে আম্মুর দিকে এগিয়ে গেলেই ঈশান আর দাঁড়ালো না। এগিয়ে যেতেই আয়রাও এগিয়ে গেল কি হয় দেখার জন্য।
আব্বু এসে এবার ইমনকে যখনই থাপ্পড় মারতে যাবে তখনই আম্মু এসে সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, তুমি কি করতে চাইছো বলো তো? ছেলের গায়ে হাত তুলে কি সব সমস্যার সমাধান হবে? আর যেটা করেছে সেটার জন্য এখন হাত তুলেই বা কি হবে? তাহলে কি করবে? ও এরকম একটা কাজ করবে সেটা জানতে পারলে কি আমি বিয়েটা ঠিক করতাম? এই মেয়েটার সাথে দিন শেষে ঈশানের বিয়ে করতে হতো। কেন? আয়রার সাথে ঈশানের বিয়ে হয়েছে তাতে কি তুমি খুব বেশি আফসোস করছো? মেয়েটা কি ঈশানের সাথে মানিয়ে নিতে পারছে না, নাকি ওর সাথে ঈশানের ভালো সম্পর্ক হবে না? তুমি এসব নিয়ে ভেবো না তো, দেখো সব ঠিক হয়ে যাবে। তাছাড়া ছেলে যেটা করেছে এসব নিয়ে না ভেবে এখন ওদের বাসায় ভিতরে আসতে দাও। খামাকা এসব করো না তো। আব্বু আমি আর একটা কথা বলবে না। আর তুমি ছেলের হয়ে সাফাই করাটা বন্ধ করো। তোমার থেকে আমি কোনো কথা শুনতে চাইছি না। আব্বু আম্মুকে সরিয়ে দিয়ে ইমন ভাইয়াকে মারতে গেলে এবার আয়রা এগিয়ে আসলো। তারপর আব্বুর হাতটা ধরে বলতে লাগলো, দেখেন আপু, উনি অন্যায় করলে আমার সাথে করেছে, তার জন্য আমি ওনার উপরে রেগে নিই। উনি যাকে ভালোবাসতো তাকে বিয়ে করেছে, এর জন্য রাগ করে থাকার কি আছে? তাছাড়া যার সাথে আমার বিয়ে হয়েছে আমি তাকে নিয়ে কোনোভাবেই অসুখী নই, তাই এগুলো নিয়ে কোনো ঝামেলা করবেন না প্লিজ আপু। আয়রা এরকম দ্বারা কথাতে আব্বু বেশ খানিকটা অবাক হলো। আম্মু বলতে আরম্ভ করলো, নাও এবার হলো তো? যে মেয়েকে বিয়ে দিয়েছো সেই মেয়ে যদি মেনে নিতে পারে তাহলে তোমার এত সমস্যা কোথায়? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। দেখো যা হবার হয়ে গেছে, ছেলে মেয়ে পছন্দ করে বিয়ে করেছে, এতে রাগ করা কিছু নেই। তাছাড়া ঈশান সবটা মেনে নিয়েছে, তাহলে তোমার আমার এত সমস্যা আর এত অমত করে কি হবে? ছেলে মেয়ে যেখানে ভালো থাকে সেখানে থাকুক না, খামাকা এসব জেদ করে লাভ কি বলো? আব্বু চুপ করে রইল। এবার আম্মু ইমন ভাইয়া যে মেয়েটাকে বিয়ে করেছিল তার দিকে এগিয়ে আসতেই মেয়েটা ভাইয়ার সাথে এগিয়ে এসে আম্মুর পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর আব্বুর কাছে এসে মেয়েটা আব্বুর পায়ের কাছে বসে রইল সালাম করে। আব্বু মেয়েটাকে ওঠাচ্ছে না দেখে আম্মু বলতে লাগলো, দেখো কত মিষ্টি একটা মেয়েকে তোমার ছেলে বিয়ে করেছি, খামাকে এসব জেদ করে কি হবে? যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এসব নিয়ে এত জেদ, রিপিট, এসব নিয়ে এত জেদাজেদি যদি না করি, এখন মেয়েটাকে মেনে নাও। আব্বু প্রেম আর আব্বু আম্মু নেই, ও মামা মামির বাসা থেকে বড় হয়েছে। আমি ভেবেছিলাম যে তোমরা আমাদেরকে মেনে নেবে না, তাই আমি ভয়ে বলতে পারিনি। বিশ্বাস করো আমি এরকম কিছু চাইনি আব্বু, কিন্তু তার মাঝে তোমরা জোরপূর্বক আমাদের বিয়ে ঠিক করে দিলে। আমি ভেবেছিলাম যে বিয়ের কথাটা বলবো, কিন্তু ভয়ে বলতে পারিনি। তাই আগে এসব বিয়ে টিয়ের কথা বলে দিলে, তাই বলার মতন সাহস হয়ে ওঠেনি। প্লিজ আব্বু তুমি রাগ করে থেকো না। দেখো যেটা হয়েছে তার জন্য আমি তোমাদের কাছে মাপ চাইছি, কিন্তু এই মেয়েটা তো কোনো অন্যায় করেনি। আমরা দুজন ভালোবেসেই বিয়ে করেছি। ভালোবাসা তো কোনো অন্যায় নয়। আমি তো চাইনি এরকম কিছু করতে। আমি ভেবেছিলাম যে তোমাদের সবটা বলবো, কিন্তু তার মাঝখানে এরকম কিছু হয়ে গেল। আর দেখো আয়রার সাথে ঈশান মানিয়ে নিবে, ঠিক মানিয়ে নিতে পারবে। তুমি এইসব নিয়ে প্লিজ কোনো রাগ করে থেকো না। আমি কথা দিচ্ছি আমি এরপর থেকে তোমার সব কথা শুনবো, আর কখনো তোমার অবাধ্য হব না। দেখো আমি প্রেমাকে ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। তুমি এখন যদি রাগ করে থাকো তবে আমি ওকে বলেছি যে আব্বু আমাদের মেনে নেবে। এখন ওর খারাপ লাগবে না বলো? ইমন আর তার বউ আব্বুর পায়ের কাছে কিছুক্ষণ বসে রইল। আব্বু আরও কিছুক্ষণ চুপ করে থেকে তারপর মেয়েটাকে ওঠালো, কিন্তু ভাইয়াকে ওঠালো না। তখন আব্বু মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছেলেটাকে দেখে রেখো, যে পরিমাণের ছোট বাচ্চাদের মতো কাজকর্ম করতে থাকেই, তাতে মান সম্মানের 12টা বাজতে বাজতে বেঁচে গেছি। তাই বলছি কি, ওকে মানুষ করার দায়িত্ব তোমার। এবার আব্বুর এমন ধারা কথা শুনে সবাই ফিক করে হেসে ফেলল। এবার ইমন ভাইয়া মাথা চুলকে বলল, হ্যাঁ আমি তো মানুষ না, আমি তো একটা গরুই দেখে তো ওরকম একটা মেয়েকে আমাকে বিয়ে করছে, তাই না? মানুষ হলে কি এরকম কাজ করতে আগে আমাদের বলতে পারতে? তোমার আব্বু না হয় রাগে, কিন্তু আম্মু কি এতটাই রাগে যে আম্মুর কাছে এই বিষয়টা বলা যেত না? এবার প্রেমা এগিয়ে এসে আম্মুর কাছে দাঁড়াতেই আম্মু প্রেমাকে এক হাতে জড়িয়ে ধরলো। তখন মেয়েটা বলতে লাগলো, আম্মু আমি তোমাদের বড় ছেলেকে দেখে রাখবো, আর তোমাদের ছোট ছেলেকে দেখার জন্য তো অন্য কেউ একজন এসে গেছে।
এবার প্রেমা এগিয়ে এসে আয়রার সাথে কথা বলতে আরম্ভ করলে ঈশান ভাইয়ার কাছে এসে বলতে লাগলো, তোমার ধান্দাটা কি বলো তো? আমাকেও বিয়ে করালে আবার তুমিও করলে, এগুলো করার কি খুব বেশি দরকার ছিল বলো? কেন, তোকে একদিন বলেছিলাম না বিয়ে যদি করি দুজন একসাথেই করব। দেখ আমার বউটা তোকে দিয়ে দিয়েছি, আর আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করে নিয়েছি। বউ আর কোথায় মনের মতো হলো? তোমার ওই বদমেজাজি বদরাগী আর আব্বুর পছন্দ করা ওই রকম একটা বচাত মেয়েকে আমার বিয়ে করতে হলো। আমি কি চেয়েছিলাম এই মেয়েকে বিয়ে করতে বলো? এরকম একটা মেয়েকে কী বা বিয়ে করতে চাইবে? তাছাড়া একে বিয়ে করার জন্য কি আমার মাথা খারাপ হয়েছে? বউ না ছাই, একটু ভালো মতো কথা বলতে আর চায় না আমাকে মানতে। আর তুমি বলছো বউ, তুমি কত সুন্দর একটা বউ পেয়েছো, দেখো তোমায় কত ভালোবাসে, আর আমায় কি না দু চোখে সহ্য করতেই পারে না। তাহলে তুই প্রেম করে বিয়ে করিসনি কেন? প্রেম আমার সাথে কেউ করতে চায় না, আমি করতে চাই কি হবে? টেনশন করিস না ভাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর অনেক ভালো মেয়ে, দেখলি না আব্বু আম্মুর হাত থেকে আমাকে বাঁচিয়ে দিল, আর তুই তো ওর হাজবেন্ড, ও তোকে অনেক ভালোবাসবে, আজ না হয় কাল ঠিকই বাসবে দেখিস। আমাকে এইসব নিয়ে টেনশন করিস না। তবে বউটাকে একটু কাছাকাছি আসার চেষ্টা কর, দেখ অনেক ভালোবাসবে তোকে। আর ছেলে মানুষের কাছে মেয়ে মানুষের আজ হয়তো কাল কাছে আসতেই হবে। খামাকে এরকম করে কথা না বলে একটু বউয়ের কাছাকাছি আসার চেষ্টা করলেই তো বউ আর আটকাতে পারবে না। তাছাড়া কতদিনই বা দূরে থাকবে। তোর তো আরও খুশি হওয়ার উচিত ছিল, এত সুন্দরী একটা বউ তোর জন্য ছেড়ে দিল বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে একেবারে উদ্ধার করেছো। বিয়ের দিন রাতে যে পরিমাণে ডিভোর্স চেয়েছে, তাতে ওর আব্বুর কাছে আমি পরের দিন গিয়ে বলতে বাধ্য হয়েছে। কি বলিস, বিয়ে হতে না হতেই আবার ডিভোর্সের জন্য অ্যাপিল করে ফেলেছিস? আরে না না না, বলেছিল আমি এটা ওর আব্বুকে বলে দিয়েছি, ওর আব্বু বকাচকা করলো, তারপরে আর এই কথা কখনো বলেনি। তবে যাই বলিস, তুই ভাই বিয়ে করে নিয়েছি, এবার সংসারটা বড় হয়েছে। আমি ভেবেছি এবার থেকে আব্বু যা বলবে সেটাই শুনবো, আর কোনো কথা হবে না, কোনো গান হবে না, সব কিছু শুনবো। হ্যাঁ, তা তো শুনবেই, নিজের মন মতো একজনকে পেয়ে গেছে না। আমার জীবনটা তো তেনা তেনা করে দিলে। এই মেয়ে আমার সাথে কখনো মানিয়ে নেবে তোমার কি মনে হয়? আরে মানিয়ে নিবে, আর তোর সাথে সংসারও করবে দেখিস। তোদের এত মাঝে আমাদের থেকেও বেশি ভালোবাসা হবে। আমি তোর ভাবিকে বলবো যেন ওকে একটু বোঝায়। হ্যাঁ, উনি তো বাচ্চা মেয়ে যে ওনাকে বোঝালেই উনি বুঝে যাবে। আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, এই মেয়ে আমার সাথে মানিয়ে নিতে পারবে না, আর থাকবেও না। দেখো, ভাইয়ার সাথে কথা বলে ঈশান রুমে আসতেই এবার আয়রা ওর শার্টের কলার ধরল। তারপর ওর অনেকটা কাছে চলে আসতেই ঈশান বুঝতে পারলো মেয়েটার শরীর থেকে একটা মাতাল করা স্মেল আসছে। তখন ঈশান বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আজকেও এত রোমান্টিক কেন? নাকি নিজের হবু হাজব্যান্ডকে অন্যর হতে দেখে খুব হিংসা হচ্ছে, তাই যার সাথে বিয়ে হয়েছে তার সাথে রোমান্স করার চিন্তা করেছো? তোমার সাহস কি করে হয় আমাকে বজ্জাত মহিলা বলা? তার উপরে আবার সবার সামনে বলেছে আমি তোমার সাথে থাকতে চাই না। এসব কথা সবাইকে বাড়ি বাড়ি বলে বেড়াতে হচ্ছে কেন? হ্যাঁ, আমি মিথ্যা বলতে পারি না, যা সত্যি তাই বলেছি। আপনি যেটা বলছেন সেটাই আমি সবাইকে বলে দিয়েছি, এতে লুকানোর কি আছে? আপনি যেটা বলেছেন সেটাই তো। এখন আমি বলছি আমি তোমার সাথেই থাকবো। দেখি তুমি আমাকে কি করে তাড়াতে পারো, কি করে তুমি আমাকে ডিভোর্স দাও। আমার বয়ে গেছে আপনাকে ডিভোর্স দিতে। আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি ওই করি জীবনভর। আয়রা ঈশানের কথাতে কিছুটা অবাক হলেও ঈশানোর অবাকের মাত্রাটা দ্বিগুণ করে দিল, কারণ ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। সাথে সাথে আয়রা ঈশানের চোখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মিনিট খানিক এমন করে যেতেই ঈশান খেয়াল করলো মেয়েটা কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। কে জানে রাগের বর্ষে নাকি উত্তেজনা এরকম হচ্ছে। ঈশান এবার আলতো করে মুখের উপর এসে পড়া চুলগুলো ফু দিতেই মেয়েটা আরেকটু শক্ত করে ওর শার্টের কলার খামচে ধরল। আয়রার চোখের পাতা দুটো পিটপিট করে কাঁপছে, আর ঠোঁট জোড়া তো অনবরত কাঁপছে। ঈশান ভাবলো একটু দুষ্টুমি করা যাক, তাই মেয়েটার মুখের কাছে মুখটা আনলো। ঠোঁটে কিস করতে যাবে তার আগেই আয়রা চোখ মেলে তাকিয়ে যখন বুঝতে পারলো যে ঈশান ওর ঠোঁটে কিস করতে চাইছে, তখন ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল। ঈশান এবার অসহায় চোখে মেয়েটার দিকে তাকিয়ে তারপর কিছুক্ষণ চুপ করে থেকে তাচ্ছিল্যের সুরে বলল, এই হলো আপনি আমার সাথে থাকতে চাইছেন, সেটা নমুনা। আমার বোঝা হয়ে গেছে ম্যাডাম, আপনি কী রকম আমার সাথে থাকতে চান সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। কাটলো এমন করে পুরো 2টা সপ্তাহ।
এই 2টা সপ্তাহে প্রেমা আর আয়রা দুজনেই আম্মুর বেশ আপন হয়ে গেছে। আয়রাও ভাবির সাথে বেশ খানিকটা মানিয়ে নিয়েছে। দুজন যেন বোন, কিন্তু মেয়েটা ঈশানের কাছে আসলেই কেমন যেন সাপের মতো ফোঁস করে। অন্যদিকে আয়রা খেয়াল করেছে ইমন আর ভাবির মাঝে কীরকম গভীর ভালোবাসা। ইমন সব সময় কেমন যেন ভাবির আশেপাশে ঘুরঘুর করে। আয়রার কেন জানি এটা নিয়ে বেশ খানিকটা হিংসে হয়, আবার পরক্ষণেই মনে হয় অন্যের ভালোবাসা এরকম হিংসা করার কি আছে। একদিকে আয়রা যেমন ঈশানকে কাছে আসতে দিচ্ছে না, আবার অন্যদিকে আরেকজনের ভালোবাসা দেখে জ্বলছে। তেমনই একদিন আয়রা খেয়াল করছিল যে ঈশান ভাইয়া তার বউকে জড়িয়ে ধরে ইমন ভাইয়া তার বউকে জড়িয়ে ধরে চুমু দিয়েছে। এরকম কিছু দেখে মেয়েটার মনটা কেমন খারাপ হয়ে গেল। দূর থেকে ঈশান আয়রাকে ভাইয়ার রুমের সামনে দেখে এগিয়ে এসে এরকম কিছু দেখে ছেলেটা ওর কাঁধের কাছে মুখটা নিয়ে বলতে লাগলো, অন্যর ভালোবাসা দেখে এত আফসোস করে লাভ নেই ম্যাডাম। নিজের স্বামী থাকতে যখন ভালোবাসা দেন না, তখন এত আফসোস করার কোনো মানেই হয় না। ঈশানের হঠাৎ এমন কথাতে আয়রা ওর থেকে দূরে সরে গেল। তারপর রুমে চলে যেতেই ঈশান এক প্রকার বিরক্তি নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। আরও সপ্তাহখানেক পরে ভাইয়া অফিসে জয়েন করলে ঈশান আবার কলেজে যেতে আরম্ভ করলো। কলেজে গিয়ে সারাদিন ওদিকে পড়ে থাকে, কারণ ঈশানের ইচ্ছে হয় না বাসায় যেতে। যে মেয়েটা ওকে দেখলে মুখ ঘুরিয়ে রাখে, তাকে বারবার এরকম করে ডিস্টার্ব করতে ঈশানের ইচ্ছে করে না আর। প্রতিদিনের মতোই আজকেও বাসার দিকে ফিরছিল ছেলেটা। এরই মাঝখানে মনে হলো যে আয়রার জন্য কিছু একটা নিয়ে বাসায় যাবে। মেয়েটা চকলেট পছন্দ করে কিনা জানে না, তবে জিজ্ঞেস করলেও কিছু বলে না। ঈশান চকলেট আর কিছু গোলাপ নিল। বাসায় আসতেই ভাবি দরজা খুলে দিল। তারপর ঈশানের হাতে গোলাপ আর চকলেট দেখে বেশ খানিকটা মুচকি হাসলে ঈশান ওনার জন্য যেগুলো নিয়েছিল সেগুলো দিয়ে দিতেই ভদ্রমহিলা বেশ খুশি হলো। অন্যদিকে দোতলা থেকে দাঁড়িয়ে আয়রা বিষয়টা দেখে বেশ খানিকটা বিরক্তি নিয়ে রুমে চলে আসলো। কিছুক্ষণ বাদেই ঈশান রুমে এসে আয়রার দিকে চকলেট আর গোলাপগুলো এগিয়ে দিতেই মেয়েটা চুপ করে রইল। তখন ঈশান বলতে লাগলো, বিয়েটা হুটহাট করে হলো। আপনার কি পছন্দ না পছন্দ, আপনার কি গিফট চাই আমার থেকে, কিছুই তো বলেননি আপনি আমায়। আমার কিচ্ছু চাই না, আপনার ভাবি কি আপনি দিন গিয়ে। বাসাতে 2টা মাত্র মানুষ, তাছাড়া এগুলো দেওয়ার মতো আর কেউ নেই। আম্মুকে আমি কেনই বা দিতে যাব? আম্মুকে দেওয়ার জন্য আব্বু আছে। আপনি হয়তো জানেন না, আব্বু আম্মুর জন্য এখনও গিফট নিয়ে আসে। তাই ভাবলাম বাসায় একটা বউ নামের মানুষ আছে, তার জন্য কিছু নিয়ে যাই। আবার মনে হলো ভাবিকে না দিলে ভাবির হয়তো মন খারাপ করবে, কিন্তু আপনি এরকম রেগে থাকবেন আমি জানলে এগুলো আনতামই না। আয়রা কোনো কথা বলল না। ঈশান আবারও ওর দিকে চকলেট আর ফুলগুলো এগিয়ে দিতে মেয়েটা হাত দিয়ে সরিয়ে দিতে নিলেই ঈশানের হাত থেকে ফুলগুলো পড়ে গেল। ছেলেটা খানিকটা অবাক হলেও একটু বাদে তার ছেলের হাসি দিল। তারপর ফুলগুলো আর চকলেটগুলো উঠিয়ে নিয়ে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়রা ভাবলো ছেলেটা রাগ করলো কিনা কে জানে। ঈশান জানে আয়রা ওর রাগের কোনো ধার ধারে না। তার উপর ঈশান আর চায় না ওর সাথে কোনো বিষয়ে জোর জবরদস্তি করতে। মেয়েটা যে কেন ওকে কাছে আসতে দেয় না সেটা ওই ভালো বলতে পারবে। এমন করে পেরিয়ে গেছে 2টা মাস। এরই মাঝখানে আব্বু আম্মু ওদের হানিমুনে যাওয়ার কথা বলেই ঈশান বারণ করে দিয়েছে। আম্মু কারণ জানতে চাইলে পরবর্তীতে আম্মুর রুমে গিয়ে সবটাই জানিয়েছে। আম্মুর বেশ খানিকটা মন খারাপ হয়েছে এটা জেনে যে 2টা মাস হয়ে গেল ছেলের বিয়ের, কিন্তু এখনও পর্যন্ত কিনা ছেলের বউ তার সাথে মানিয়ে নিতে পারেনি। এই জন্যই আম্মু মন খারাপ করেছিল। তখন ঈশান বুঝতে পেরেছে, তেমন কিছু বলল না। কয়েকদিন পর ঈশান সেদিন বাসায় ফিরছিল। তারপর পথে মধ্যেই ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হলো। যে রিকশায় করে আসছিল সেটা এক সাইডে গিয়ে পড়ে যায়, যার জন্য ঈশান রিকশা থেকে হঠাৎই ছিটকে পড়ে গিয়ে পাশে থাকা একটা পিলারের সাথে কপালটা লেগে কেটে যায়। ঈশানের সাথে থাকা বন্ধুরা ধরাধরি করে ওকে নিয়ে হসপিটালে গিয়ে তারপর ব্যান্ডেজ করিয়ে বাসায় পাঠালো। ঈশান বাসায় এসে কলিং বেল দিতেই এবার ভাবি এসে দরজা খুলে দেয়। তারপর দেবরের কপালে ব্যান্ডেজ দেখে হাজারটা প্রশ্ন করলে ঈশান সব কিছু এক্সপ্লেন করে। রুমের দিকে আসতেই খেয়াল করলো আয়রা পেটে অন্যদিকে ঘুরে শুয়ে আছে। এরই মাঝখানে ঈশান ওর সামনে দিয়ে এসে তারপর বেড থেকে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল।
একটু বাদেই আম্মু আর ভাবি তাড়াহুড়ো করে রুমে ঢুকলো। আর ছেলের এই অবস্থা দেখে এবার আম্মু এসে তাড়াহুড়ো করে বলতে লাগলো, এগুলো কি করে হলো? তুমি কি একটু দেখে শুনে চলাফেরা করতে পারো না? সব সময় এরকম তাড়াহুড়া করতে থাকো কেন? আয়রা বেডে শুয়ে আছে তো আছেই, কোনো কথাও বলছে না। কিন্তু যখন আম্মু আর ভাবির কথা শুনলো তখনই মেয়েটা উঠে বসতেই খেয়াল করলো ঈশানের হাতে আর কপালে ব্যান্ডেজ করা। এবার ঈশান একটু হাসার চেষ্টা করে বলল, কই তাড়াহুড়ো করতে থাকে? আমি তো ঠিকভাবেই আসছিলাম। রাস্তায় যদি অন্য কেউ উল্টাপাল্টা গাড়ি চালায় সে দোষ তো আর আমার না আম্মু। আর সামান্য কেটে গেছে, এর জন্য এত বকাঝকা করার কি আছে? এবার ভাবি অবাক হয়ে আয়রার দিকে তাকিয়ে রইল। মেয়েটা একবারের জন্য কাছে আসলো না। ভাবি কিছু বলতে যাবে তার আগে ঈশান ওনার হাত ধরে আটকে দিয়ে ইশারায় বারণ করলো কিছু বলতে। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। আম্মু অনেকক্ষণ যাবৎ কথা বললো, তারপর চলে যেতেই আয়রা উঠে এসে ঈশানের সামনে দাঁড়ালো। মেয়েটা আসতেই ঈশান উঠে ব্যালকানিতে চলে গেল। ঈশানের ইচ্ছে হচ্ছে না এই মুহূর্তে আয়রার সাথে কোনো তর্ক বিতর্ক করতে, কারণ যে মেয়ে কিনা স্বামীর এরকম অবস্থাতেও চুপ করে থাকতে পারে সে সব কিছু সহ্য করে নিতে পারে। আর সহ্য করার কি আছে? আয়রা তো বিয়েটাই মানে না, সেখানে ওকে এসব বলে বা কী হবে? আয়রা এসে ঈশানের পাশে দাঁড়াতেই ছেলেটা সেখান থেকে বেরিয়ে গেল। তারপর ডাইনিংয়ে এসে সোফায় বসতেই ওর মাঝখানে ভাবি ওকে দেখে এক বাটি স্যুপ এনে সামনে দিতেই আম্মু এগিয়ে আসলো। ঈশান খেতে আরম্ভ করলে আম্মুর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, তোমাকে জোর করে সেদিন বিয়েটা দেওয়া আমাদের অন্যায় ছিল আব্বু। এখন বুঝতে পারছি তুমি কেন সব সময় বাসার বাইরে বাইরে গিয়ে পড়ে থাকো। সব আমাদের জন্য হয়েছে। আয়রা রুম থেকে সবেমাত্র বেরিয়েছে, সিঁড়ি দিয়ে নামতে যাবে তার মাঝখানে আম্মু এরকম কথা শুনতেই দাঁড়িয়ে পড়ল। ঈশান আবারও হাসার চেষ্টা করে বলল, ওটা কি বিয়ে ছিল নাকি? বিয়ে নামে নিজের সম্মান বাঁচানোর জন্যই তো আব্বু ওরকম করলো। ছাড়ো আম্মু ওসব কথা। 6 মাস গেলে এমনিতেই ডিভোর্স নিয়ে এখান থেকে চলে যাবে। খামাখা এসব নিয়ে ওনাকে কোনো জোর জবরদস্তি বা কোনো কিছু জিজ্ঞেস করো না। ইচ্ছে হলে থাকুক, না ইচ্ছে হলে চলে যাক, তাতে কার কি আসে যায়? আমি না অনেক বুঝিয়েছি ভাইয়া, কিন্তু তোমাদের আর কি দোষ? আমারই কপালে দোষ ছিল তাই হয়েছে। না হলে দেখো আজ পর্যন্ত কাউকে ভালোবাসতেই পারিনি, আর ভাইয়ের মতো করে কাউকে নিয়ে পালাতেও পারিনি। এসব কথা বাদ দাও, এসব ভালো লাগছে না আমার। রাতে জ্বর আসতে পারে, কারণ ব্যথা পেলে কিংবা আঘাত পেলে ছোটবেলা থেকে জ্বর আসার অভ্যেস ছিল। শেষে জ্বরের ঘোরে কী থেকে কী হবে তার ঠিক নেই। দিন শেষে ওকে ঝামেলায় পড়তে হবে, আর কোনো ঝামেলা চায় না ঈশান। বিয়েটাই যেখানে কোনো মূল্য নেই সেখানে এসব কী হবে? রাতে জ্বর আসেনি তাই আশ্চর্য হলো ঈশান। সকালবেলা উঠে ছেলেটা ফ্রেশ হয়ে বের হতে গেলে তখন ভাবি জোর করে ওকে বাসায় রেখে দিল। শেষে দুপুরের দিকে জোর জবরদস্তি করে ছেলেটা বাইরে গেল। সপ্তাহখানেক বাসাতেই আম্মু আর ভাবি জোড়াজুড়িতে থাকতে হলো। সপ্তাহের শেষে যখন কপালের ব্যান্ডেজটা খোলা হলো তখন বন্ধুদের নিয়ে একটা ট্যুরের ব্যবস্থা করলো ঈশান। তারপর নিজের অর্থায়নে ঘুরতে গেল সবাইকে নিয়ে, কারণ বাসায় থাকতে ভালো লাগে না। ওই মেয়েটার এরকম মুখ ঘুরিয়ে রাখাটাই ঈশানের মোটেও পছন্দ না। 2 সপ্তাহ যাবৎ ঈশান এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছে। যতবার মেয়েটা ওকে কল করেছে কিংবা যতবার আম্মু ঈশানের সাথে কথা বলেছে ততবার আয়রা ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলে তখন ঈশান ওর কলটা রিসিভ করতে ফোন কেটে দিয়েছে। মেয়েটা হাজারটা মেসেজ করলেও ঈশান একটাবারের জন্য মেসেজের রিপ্লাই দেয়নি। ঈশান জানেই না যে আয়রা ওকে এতগুলো মেসেজ করেছে কিংবা এতবার ওর সাথে কথা বলার ট্রাই করেছে। মেয়েটার কি হয়েছে কে জানে। তারপর বাসায় আসতেই খেয়াল করলো বাসাতে আয়রার আব্বু আম্মু আর কিছু আত্মীয় স্বজন। ঈশান বিষয়টা জিজ্ঞেস করতেই জানতে পারলো ওর ভাবি নাকি প্রেগনেন্ট। এমন একটা খুশির খবর শুনে ঈশান বেশ খানিকটা খুশি হলো আর ভাইয়াকে কংগ্রেস জানালো। ভাবি আর ভাইয়ার সাথে কথা বলে তারপর রুমে আসতেই খেয়াল করলো আয়রা গাল ফুলিয়ে বসে আছে। ঈশানের দিকে আয়রা তাকাতেই ঈশান একটু তাচ্ছিল্য করে হেসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই মেয়েটা এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান পাশ কেটে যেতে নিলেই আয়রা ওর হাত ধরলো। তখন ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাকে ইগনোর করতেছো কেন? আমি তোমার সাথে কথা বলতে চাই। তোমার সাথে সেদিন থেকে কথা বলার চেষ্টা করছি, কিভাবে কি হলো একটাবার জানার চেষ্টা করছি, কিন্তু তুমি ইগনোর করছো। আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? আমাকে কি আপনার কাছে মানুষ মনে হয়?
আমার তো মনে হয় না আপনি আমাকে কোনো মানুষ বলে ভাবেন। যদি তাই হতো তাহলে এরকম ইগনোর করতে পারতেন না। নিজের স্বামীর সাথে মানুষ কিভাবে আচরণ করে সেটা ভাবির থেকে দেখে শেখেন। ভাবি তার জামাইকে ভালোবাসে জানে, ভাবি জানে স্বামীকে কিভাবে আগলে রাখতে হয়। আর কাকে কি বলছি, আপনি তো বিয়েটাই মানেন না, আর স্বামী কি জিনিস সেটা তো বোঝেনই না। সব সময় জেদ আর রাগ নিয়েই বসে থাকেন। তবে আমার মনে হয় না আপনি কারোর সাথে সংসার করতে পারবেন, কারণ এত রাগ নিয়ে কোনো মেয়ে সংসার করতে পারবে না। স্বামীকে কাছে আসতে দিতে হয় সেটা জানেন তো? স্বামীর ভালোবাসাটা কেমন হয় সেটা বোঝার চেষ্টা করেছেন কখনো? একই ছাদের নিচে থেকে আকাশ পাতাল দূরত্ব আমাদের মাঝে। আর সেদিন যখন বাসা থেকে বের হলাম একটাবারের জন্য জিজ্ঞেস করলেন না কোথায় যাচ্ছে। আমি তো রাগ করি। তাহলে এত সহজে রাগ ভেঙেছে কি করে? রাগ করে থাকুন না, আপনাকে তো বারণ করিনি। রাগ করে থেকে আর 4.5 মাস পরে সুন্দর করে ডিভোর্স নিয়ে এখান থেকে বিদায় হবেন। আমার লাইফ এরকম কারোর দরকার নেই যে আমাকে বুঝতেই পারে না। ঈশান শেষের কথাটা বেশ জোর গলায় বলতেই আয়রা কেঁদে ফেলল। তখন ঈশান খানিকটা বিরক্তি নিয়ে বলল, চুপ, একদম চুপ। আর কোনো প্রকার নেগা কান্না করবেন না। এখন এসব করে আব্বু আম্মুর সামনে বোঝাতে চাইছেন আমি আপনার গায়ে হাত তুলেছি, আপনাকে বকাঝকা করেছি, তাই না? আপনার সাথে বিয়ে হবার পর থেকে আমার পুরো লাইফটাই হেল্প করে ফেলেছেন, আমার সব কিছু এলোমেলো করে ফেলেছেন। আর কি চাই আমার লাইফে আপনার? আজকে একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি কারোর সাথে সংসার করতে পারবেন না। ভাইয়া আপনার কাছ থেকে পালিয়ে গিয়ে খুব ভালো করেছে, না হলে নিজের ভালোবাসাটাকে তো হারাতোই, এমনকি আপনার সাথে মানিয়ে নিতেও পারতো না। আপনার মতো একটা রাগে মেয়ের সাথে কেউ প্রেম করেনি কেন আমি এখন বুঝতে পেরেছি, কারণ আপনি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আয়রা ফুপিয়ে উঠতে লাগলো। ঈশান নিচে গিয়ে খেয়ে আসলো। ছেলেটা রুমে আসতেই আয়রা আবারও এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান বেশ খানিকটা রেগে গিয়ে বলতে লাগলো, আব্বু আম্মু এসেছে, তাদের সাথে বাসায় চলে যান। এত ঢং দেখাতে হবে না। এখন এত ভালোবাসা উঠতে ওঠার কারণ আমি বুঝতে পারছি। আব্বু আম্মুর সামনে ভালো হতে চাইছেন তো এগুলো করে আমার কাছে আর যাই হোক ভালো হতে পারবেন না। আয়রা ঈশানের একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে চুমু দিয়ে বলতে লাগলো, বিশ্বাস করো, আমি তোমাকে মেনে নিতে পারছিলাম না। যার সাথে বিয়ে হবার কথা ছিল তারই ছোটো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। এটা কি এতটাই স্বাভাবিক বলো? আমি চাইছিলাম কিন্তু পারছিলাম না। তুমি বারবার এমন করে আমার কাছে আসতে চাইতে, তাই কিন্তু পারছিলাম না। নিজে থেকে বয়সে ছোট একটা ছেলের সাথে মানিয়ে নেওয়াটা কি এতটা সহজ ঈশান? আপনি চেষ্টাই করেননি, চেষ্টা করলে অবশ্যই পারতেন, কারণ আপনি চাননি আমার সাথে থাকতে। যাই হোক, যেটা চেয়েছেন যেটা ভেবেছেন সেটাই করবেন। আমি আপনাকে না কোনো বাধা বিপত্তিতে আটকে রেখেছি, আর না জোর করে আপনার সাথে কোনো ফিজিক্যালি ইন্টিমেট হয়েছে। আপনি আগেও যেমন ছিলেন এখনও তেমনই ভার্জিনই আছেন, যে কারোর সাথে খুব নির্দ্বিধায় প্রেম করতে পারবেন, বিয়েটাও আবার করতে পারবেন। ঈশান হাতটা ছাড়িয়ে নিতেই আয়রা আবারও ওর হাত জোর করে ধরলো আর বলতে লাগলো, অন্য কাউকে তো আমার চাই না ঈশান, আমার তোমাকেই চাই। আমাকে আপনি কেমন চান সেটা এই কয়েকদিনে আমি খুব ভালো করেই বুঝে গেছি। আমাকে আর কষ্ট করে এসব কিছু বোঝাতে হবে না ম্যাডাম। বিশ্বাস করো, আমি ভালোবাসি তোমাকে। তারপর তারপর যখন থেকে দেখছি ভাবি তার বরকে এত বেশি ভালোবাসে, তখন থেকে আফসোস হতো আমি কেন তোমায় মেনে নিতে পারছিলাম না। তারপর থেকে চেষ্টা করেছি, কিন্তু হচ্ছিল না। লজ্জা লাগতো প্রচুর পরিমাণে। ঈশান খানিকটা অবাক হলো। অন্যদিকে আয়রা ছেলেটাকে বোঝাতে না পেরে আবারও কাঁদতে লাগলো। ঈশান নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে মেয়েটা ওকে জড়িয়ে ধরে ওর শার্টটা খুব শক্ত করে খামচে ধরে বলতে লাগলো, সত্যি অনেক বেশি সরি, আর কখনো এরকম করে কষ্ট দেবো না। দেখো, এই 15টা দিনে আমার কত বেশি কষ্ট হয়েছে জানো না তুমি? আমি তোমায় কতবার কল করেছি এই কথাগুলো বলার জন্য, কতবার মেসেজ করেছি, তুমি একটা বারের জন্য মেসেজটা সিন করে দেখোনি। কেন এত ইগনোর করলে আমায়? আমার অনেক বেশি কত কষ্ট হয়েছে ঈশান। জানবো কি করে? ভাবিনি বাসাতে আসলে আপনি এরকম কথা বলবেন, কিংবা এরকম রাগী একটা মেয়ে আমাকে ভালোবাসার কথা বলতে পারে। আয়রা ঈশানকে ছেড়ে দিল। তারপর চোখের পানিটা মুছে নিয়ে ঈশানের মুখের দিকে দুপাশে হাত রেখে বলতে লাগলো, একবারও তোমার বিশ্বাস হচ্ছে না তাই না সোনা? আমি তোমার সব কথাই শুনবো ঈশান, আর কোথাও যাব না, আর কোনো রাগ করবো না। তুমি যা বলবে সেটাই শুনবো। তারপরে ভাইয়ার মতো করে তুমি একটু আমাকে ভালোবাসো। ভাইয়া ভাবির মধ্যে তো রিলেশন ছিল, তাই ওদের ভালোবাসাটা এত। আর আপনি তো আমায় সহ্য করতেই পারেন না, তাহলে কিভাবে বা ভালোবাসবো? তোমাকে বাঁচতেই হবে, পারতেই হবে তোমার। তুমি না পারলে কে পারবে? তুমি তো আমাকে ভালোবাসবে, আদর করো।
দেখেছো ভাবির একটা বেবি হবে। তুমি আমায় ভালোবাসলে এতদিন। এসব তো আমার দোষ না, এসব আপনারই দোষ। আপনার জন্য এরকম কিছু হয়েছে। এখন তো বলছি, এখন তো হয়তো অনেক সময় আছে। তুমি যখন যা চাইবে তাই করতে পারো। আমি না আপনার থেকে বয়সে ছোট, আমি কি কিছু করতে পারি নাকি? ঠিক আছে, আমি করছি। তোমার যেহেতু আমার উপরে এতই রাগ, তাহলে আমি নিজের মতো করেই করছি। আয়রা কথাটা বলেই পা দুটো উঁচু করে ঈশানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মেশালো। ছেলেটা রাগী মেয়েটার কাজে অবাক হলেও চুপ করে রইল। তারপর মিনিট 5 মধ্যেই মেয়েটা ঈশানের থেকে কোনো রেসপন্স পেল না। তখন উপায় না পেয়ে ঈশানের হাতগুলো নিয়ে নিজের কোমরে রাখলো। এবার ঈশান ওর কোমরটা জড়িয়ে ধরে নিজের সাথে মেশালো। তারপর ওর ঠোঁটে বেশ গভীরভাবেই চুমু দিতে লাগলো। মেয়েটা এবার খানিকটা শান্তি পেল। আয়রা ঈশানের শার্টের কলার দুটো শক্ত করে জড়িয়ে ধরে রেসপন্স করতে লাগলো। মিনিট 10 পর যখন ঈশান ওকে ছাড়লো, তখন মেয়েটা লজ্জায় ওর বুকে মুখ লুকিয়ে ফেললো। বলছিলাম কি, শোনো না, শুনেছি তো, বলো। ভাবির মতো আমিও না হতে চাই। কি করতে চাও? আর বাবা, আম্মু হতে চাই। ভাবি কিছুদিন পরে আম্মু ডাক শুনতে পাবে। আমি পিছিয়ে পড়লাম যে। ওইটা তোমার নিজেই দোষে পড়েছ। বুঝতে পারিনি তো এরকম কিছু হবে। এখন আদৌ করো না যান। এখন না, রাতে করব। না, আমার এখনই চাই। ঈশান বুঝতে পারলো মেয়েটাকে শান্ত করা যাবে না, তাই ওকে পাজা কোলে তুলে আয়রা ছেলেটার গলাটা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মেশালো। এরপর কি হতে পারে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।